আমাদের ফেসবুক লাইভ ইতিমধ্যেই চালু হয়েছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, বাকিরা জয়েন হইলে আমরা আমাদের পার্টটা স্টার্ট করব। আসসালামু আলাইকুম। আমাদের আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে।
আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের আহ, বন্ধুদের কাছে এবং নোটিশ গ্রুপে এগুলো আমাদের জুম লিঙ্কটা পৌঁছে দেন। আর বিশেষ করে আমাদের এই সেশনটি ফেসবুক লাইভ হবে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের, ইসলামিক ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের ফেসবুক পেজ থেকে। তো আপনারা ফেসবুক পেজ থেকে নিজস্ব প্রোগ্রামটি শেয়ার করে দিবেন। জুনায়েদ ভাইয়া। স্টার্ট করতে পারো জেনিন। পেজ আচ্ছা ভাইয়া, লাইভে আমরা চলে। তাহলে স্টার্ট করি। আচ্ছা, ঠিক আছে। আর সবাইকে বলো যে আপারের জন্য সবাইকে লিঙ্কটা শেয়ার করে দেয়, ঠিক আছে? নোটিশ গ্রুপ এবং ফ্রেন্ডদের কাছে একে অপরকে। আর আমাদের এটা ফেসবুক লাইভও হচ্ছে, আর সবাই যেন শেয়ার করে দেয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা আজকের সেশনটা শুরু করতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা বলবো কি রাত বলবো জানি না। আপনাদের মাঝে আজকের বুট ক্যাম্পের হোস্ট হিসেবে উপস্থিত আছি আমি আফরা আঞ্জুম জেনিন। একটু ইন্ট্রোডাকশনটা দিয়েই দিই। পড়াশোনা করছি ইসলামিক বিশ্ববিদ্যালয়, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকের বুট ক্যাম্পের মূল উপজীব্য বিষয় যেগুলা, সেটার মধ্যে মানে নির্ধারণ করা হয়েছে কমিউনিকেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন। আর যেই টপিক গুলা নিয়ে আমরা জানবো তার মধ্যে রয়েছে এসওপি, আই মিন স্টেটমেন্ট অফ পারপোজেস, ইমেইলিং প্রফেসর্স অ্যান্ড এলওআর স্ট্র্যাটেজি, আই মিন লেটার অফ রিকমেন্ডেশন স্ট্র্যাটেজি। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এটা যেহেতু অনেক ইফেক্টিভ এবং ইনফরমেটিভ একটা সেশন হতে চলেছে, তো আমার সকলের কাছে অনুরোধ থাকবে যে আমরা যেন লাইভটা শেয়ার করি এবং সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাই। এবার চলে আসি আমাদের যে প্রধান যে আকর্ষণ, আমাদের গেস্ট তার কাছে, যার দ্বারা আজকে আমরা আমাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবো আশা করছি। উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি মোহাম্মদ রুহুল আমিন ভাইয়া, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, মার্শাল ইউনিভার্সিটি ইউএসএ। ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমাকে শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, ক্লিয়ার, আচ্ছা, অল ওকে ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে কনভেনর হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সাজ্জাদ হোসেন সৈকত ভাইয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইসলামিক ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব। তো ভাইয়াকে আমি অনুরোধ করব যেন আমাদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানটা যেন শুভ আর কি চালনা করেন ভাইয়া। আহ, ধন্যবাদ জানাচ্ছি আফরা আঞ্জুম জেনিনকে। তো আমি আজকের অনুষ্ঠানে সকল যারা পার্টিসিপেন্ট আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের বুট ক্যাম্পের আজকের দ্বিতীয় দিন। গতদিন আমাদের সাফায়াত হোসেন ভাই প্রথম দিনের যে সেশনটি নিয়েছেন, তো আজকে আমাদের সেশনটি নিতে যাচ্ছেন মোহাম্মদ রুহুল আমিন ভাই। আজকে আমাদের সেশনের মূল টপিকগুলো হচ্ছে মূলত এসওপি, ইমেইলিং প্রফেসর অ্যান্ড আদার্স। আর আমাদের রুহুল আমিন ভাই আজকে এবং আগামীকাল আমাদের দুটি সেশন নেবেন। তো আমি ভাইয়ের একটু সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, যে তিনি হচ্ছে বর্তমানে মার্শাল ইউনিভার্সিটি ইউএসএ তে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন। উনি একজন পিএইচডি রিসার্চার, উদ্যোক্তা এবং আইওটি এবং এআই ইনোভেটর। এছাড়াও তিনি কম্পিউটার ভিশন, জিওস্প্যাটিয়াল অ্যানালিটিক্স এবং এআই ড্রিভেন সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করেছেন। এছাড়া উনি অর্ডিনো কমিউনিটি বাংলাদেশের ফাউন্ডার, যে কমিউনিটি আসলে প্রায় 2 লাখ মানুষ, 2 লাখ ফিউচার ইনোভেটরসকে 2029 সালের মধ্যে প্রস্তুত করার একটা টার্গেট নিয়ে রয়েছে। এছাড়াও তিনি হচ্ছে মাল্টিপল হ্যাকাথন চ্যাম্পিয়ন এবং এডটেক এন্টারপ্রেনার।
তো ভাইকে আমি আহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসলে অংশ নেওয়ার জন্য। তো আমাদের ইসলামিক ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের সদস্যরা যারা আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সকলকে আমি স্বাগতম জানিয়ে, এবং আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা জানেন যে আমাদের এখানকার এই বুট ক্যাম্পের জন্য আপনাদের পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়া হবে। তো আপনাদের সেশন চলাকালীন সময় আপনাদের চ্যাট বক্সে একটা অ্যাটেন্ডেন্স শিটও আমরা দিয়ে দিব, সেখানে আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আমাদের আজকের অনুষ্ঠানের স্পিকার মোহাম্মদ রুহুল আমিন ভাইয়ের কাছে বাকি ফ্লোরটা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে তো, তাই না? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি মনে হয় শুরু করি। মোটামুটি আমাদের প্রায় 41 জন পার্টিসিপেন্ট চলে আসছে। তো আহ, সবাই যদি চলে আসে তাহলে আমি শুরু করতে পারি। এখন শুরু করবো নাকি একটু অপেক্ষা করবো? জি ভাই, শুরু করে দেন, আমাদের অনেকে ওকে, হচ্ছে ওকে, ফেসবুক লাইভ থেকে দেখছে এই জন্য দেখছি। ঠিক আমাদের। আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি যদি আমার পরিচয় দেওয়া হয়ে গেছে, আমি বলি আমি মোহাম্মদ রুহুল আমিন। আমি আহ, গত বছর পিএইচডি শুরু করছি মার্শাল ইউনিভার্সিটিতে। মার্শাল ইউনিভার্সিটি হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়ার একটা শহরে অবস্থিত, নাম হচ্ছে হান্টিংটন এই শহরে। তো আহ, আমি মেইনলি ওখানে কাজ করি হচ্ছে কম্পিউটেশনাল সিভিল নিয়ে। কম্পিউটেশনাল সিভিল মানে হচ্ছে আমি কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট। আমি কম্পিউটার সায়েন্সে মানে মাস্টার্স পর্যন্ত করছি আর কি, বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে। আহ, মানে ব্যাচেলার করছি, মাস্টার্স করছি। তারপরে হচ্ছে আমি পিএইচডি করতে গেছি। এর মাঝে আমি এন্টারপ্রেনার হিসেবে ছিলাম প্রায় 4 বছর, 4.5 বছর মতো। আমার একটা কোম্পানি আছে, নাম টিঙ্কার্স টেকনোলজিস লিমিটেড। টিঙ্কার্স দিয়ে আমার পাশ করার পরে আর কি, টিঙ্কার্স দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়। শুরুতে আমার খুব একটা হায়ার স্টাডি করার ইচ্ছা ছিল না, আমার এন্টারপ্রেনার হওয়ার খুব শখ ছিল। সো মানে আমি এখনো এন্টারপ্রেনার, বাট মানে এখনো ফুল টাইম এন্টারপ্রেনার না, এখন আমি ফুল টাইম রিসার্চার। তো আমি হচ্ছে শুরুতে হচ্ছে টিঙ্কার্স টেকনোলজিস লিমিটেড বানাই, যেখানে আমরা ইউএস এর বাচ্চাদেরকে অনলাইনে বাংলা শেখাতাম। মানে বাংলাদেশি যারা প্রবাসী আছে তাদের বাচ্চারা বাংলায় নিয়ে আর কি সমস্যায় পড়ে, তারা বাংলা রিসোর্সেস পায় না, সেটা নিয়ে আর কি সার্ভিসটা তৈরি করা। তো এখন আর কি ওগুলো আমার পার্টনাররা দেখে। তারপরে আমি আরো এর মাঝে আরো অনেক বিভিন্ন ভেঞ্চারের সাথে জড়িত। এখন আমি রুহুল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি। রুহুল ইঞ্জিনিয়ারিং আমার একটা ড্রিম প্রজেক্ট, যেখানে আমরা বাংলাদেশি লোকাল বিভিন্ন হার্ডওয়্যার সলিউশন ডেভেলপ করি। আমাদের হচ্ছে রিসেন্ট কিছু প্রজেক্টের মধ্যে একটা খুব মজার প্রজেক্ট হচ্ছে পাম্প কন্ট্রোলার আছে, যে কৃষকরা হচ্ছে মাঠের পর মাঠ সাইকেল চালায় যে পাম্প অন করে সারা রাত জেগে থাকে, পাম্পের কারেন্টের ম্যানেজ করে। তো ওটা হচ্ছে ওরা মানে জাস্ট ফোন কল দিয়ে পাম্প অন অফ করতে পারে আর কি। খুব সিম্পল, খুব বেসিক একটা প্রজেক্ট। আমার মনে হয় অনেকেই বানাতে পারবে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে, বাট কেউ কোনোদিন বানায় না। সো এটাও মোরফে আমার খুব একটা বড়লোক হওয়ার জন্য প্রজেক্ট না, এটা আমার খুব মানে শখের প্রজেক্ট। এরকম আরো অনেক কাজ আছে। আমরা রুহুল জায়গায় শুরু করছিলাম আমরা ব্রিটিশ আমেরিকান টোবাকোর সাথে কাজ করা দিয়ে। তো ওদের সাথে ওরা আমাদের, আমরা ওদের ভেরিফাইড ভেন্ডর, সো ওদের সাথে কাজ করি। তারপরে হচ্ছে আরো বিভিন্ন লোকাল বিভিন্ন রকম এসএমইর সাথে কাজ করি, তাদের যখন হার্ডওয়্যার সলিউশন লাগে সেসব আমরা কাজ করি। ট্রাকের তেল চুরি হয় সেসব আমরা সলভ করি। সো এইসব বলার কারণ হচ্ছে যে আমি যখন এগুলো নিয়ে কাজ করতে থাকি, মানে আমি ছোটবেলা থেকে একজন ইনোভেটর, এবং আমার এই ধরনের প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি করতে খুব ভালো লাগে, এবং খুব প্যাশনেট একজন মানুষ। তো এগুলো করতে করতে আমি ফিল করলাম যে আসলে রিসার্চ জগৎটা হচ্ছে এমন, যে রিসার্চে যদি আমি যাই তাহলে হচ্ছে মানে এটা আমার লাইফে একটা নেক্সট পাজল হতে পারে, যেটা আমাকে এটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। যে আমি রিসার্চও বুঝি এবং হচ্ছে আমি এগুলো বানাতেও বুঝি, সো তখন আমি খুব ভালো কিছু একটা হইতে পারবো। সো সেই জায়গা থেকে আমার রিসার্চে আসা, এবং মাস্টার্স করার সময় আমার আসলে রিসার্চ সম্পর্কে নলেজ গুলো হয়েছে। তো আসলে আমরা যারা ইউএসএ তে পড়তে যাব, তাদের তারা তো টেকনিক্যাল রিসার্চার হিসেবেই যাব, মানে এই আমাদের পড়াশোনা করার জন্য। তো এইসব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রিসার্চ নিয়ে আসলে কেউ কোনো কথা বলে না। সো মানে কিভাবে হচ্ছে আমরা, মানে মেন কাহিনী হচ্ছে আমাদের রিসার্চ প্রোফাইলটা বিল্ড করতে হবে। হ্যাঁ, মানে এখন যে যেই জায়গাতে আছি, আমি এখন ভার্সিটি মাস্টার্স স্টুডেন্ট হতে পারি, মাস্টার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হতে পারি, আন্ডার গ্রেডের স্টুডেন্ট হতে পারি। সো আমি যেই জায়গারই স্টুডেন্ট হই না কেন, আমাদের এক একজনের জন্য এক এক রকম স্ট্র্যাটেজি ফলো করে আর কি আহ, তৈরি করতে হবে। আর একটা হচ্ছে যে ইউএসএ তে আমরা যখন অ্যাপ্লাই করি, আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ সময় হাতে নিয়ে অ্যাপ্লাই করা উচিত, না হলে আমরা খুব দ্রুত ডিপ্রেসড হয়ে যাব। আমি আসলে গত বছরই অ্যাপ্লাই করা শুরু করছিলাম, গত বছর আমার হয়ে গেছিল একবারে। তো আমি ধরে রাখছিলাম আমার 3 বছর হাতে টাইম আছে, সমস্যা নেই, আমার তো নিজের জগৎ চলতেছে নিজের মতো। তো তারপরে যখন প্রথমবার হয়ে গেল, আমি প্রথমবার চলে গেছিলাম। বাট মানে আমার প্ল্যান ছিল যে আমার না হলে সমস্যা নাই, 2 বছরের মধ্যে যাবো আর কি, এরকম টাইপের। এটা হলে হয় কি, ওই যে মানে হুট করে হতাশাটা কাজ করে না, এবং
একটা প্রোফাইল সুন্দর করে বিল্ড করে যাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই বছর যদি কারো প্রোফাইল ভালো না হয়, আমি সাজেস্ট করবো আরো 1 বছর সময় নিয়ে ভালো একটা প্রোফাইল বিল্ড করে একটু ভালো একটা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, বিকজ বিদেশে যাওয়ার পরে লাইফটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। সেগুলো নিয়ে হয়তো পরে আলোচনা করা হবে। তো মোটামুটি এই তো আজকে আমাদের সেশন মেইনলি হচ্ছে আমরা এসওপি, সিভি, তারপরে এলওআর এসব নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আমি আসলে স্লাইড তৈরি করার সময় পাইনি, আমাকে বলা হয়েছিল স্লাইড তৈরি করার জন্য, কিন্তু আমি প্রচুর ব্যস্ত সবকিছু মিলাই। আমি এখন দেশে আছি কিন্তু তারপরে হচ্ছে প্রচুর ব্যস্ত। তো এই এই ডে টু কে যদি আমরা মোটামুটি এক লাইনে বলি, আসলে আমাদের ডে টু হচ্ছে কমিউনিকেট এন্ড রিপ্রেজেন্ট, মানে কিভাবে আমরা কমিউনিকেট করবো এবং রিপ্রেজেন্ট করবো। এবং সত্যি কথা বলতে আমরা যেভাবে অ্যাপ্লাই করি না কেন, প্রফেসরকে মেল দেই বা হচ্ছে আমি মানে সেন্ট্রালি অ্যাপ্লাই করি, দুটাতে আমার একই রকম জিনিস আসবে যে আমরা আসলে টেকনিক্যালি আমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করতেছি। তো এই জায়গাটাতে আমাদের বাংলাদেশি মানুষজন অনেক পিছিয়ে, পাকিস্তানি, ইন্ডিয়ান যেসব ছেলেপেলে আছে, ইভেন আফ্রিকার যেসব ছেলেমেয়ে আছে তাদের থেকে অনেক পিছিয়ে। ওদের যে কথা বলার অ্যাকসেন্ট, ওদের ইংলিশের যে কথা বলার অ্যাকসেন্ট, ওই কথা বলার অ্যাকসেন্টে আমেরিকান অনেক বন্ধু বান্ধব হয়ে যায়, আমেরিকান প্রফেসরের সাথে তারা খুব আড্ডা দেওয়ার মতো করে কথা বলে, আর আমরা ইন্টারভিউ দিই। হ্যাঁ, সো বেসিক্যালি এই যে প্রফেসররা যে ইন্টারভিউতে ডাকে একটা টাইমের পরে, ওখানে যায় ছেলেমেয়েরা এত ভয় পেয়ে যায় যে দেখা যায় ওখান থেকে বাদ পড়ে যায়, কিন্তু বিদেশিরা আড্ডা দেয়, বিদেশিরা ইন্টারভিউ দেয় না। সো দ্যাটস দ্য ডিফারেন্স। সো এই জন্য কি করতে হবে, আইএলটিএস এর কোচিং করতে হবে তা না, এটার জন্য হচ্ছে নিজের মধ্যে অনেক কনফিডেন্স গেইন করতে হবে। যে কোনো কমিউনিকেশন করা, যে কোনো কথা বলা, তার জন্য আসলে কনফিডেন্স গেইন করতে হয়। এই যে আমি আজকে কথা বলতেছি, আমার কথা বলার জন্য তো নিশ্চয়ই আমার মধ্যে অনেক কনফিডেন্স গেইন করতে হয়েছে, নাহলে তো আমি কথা বলতে পারতাম না, নাহলে তো আমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতাম না, তাই না? তো ওই জায়গাটাতে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো মোটা দাগে যদি আমি আসলে ভাগ করি, আসলে ইউএসএ তে এই আমাদের মোস্টলি এখানে সবাই যারা আছে তারা আমি ধরে নিচ্ছি তারা আইদার মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চাইতেছে। তো এটার অ্যাপ্লিকেশন প্রসেসটা একরকম, ইউএসএ তে অ্যাপ্লিকেশন প্রসেসটা একরকম, ইউএসএর বাইরে অন্যান্য জায়গাতে অ্যাপ্লিকেশন প্রসেসটা আরেক রকম। আবার এক একটা দেশ এক এক রকম। আমি ইউএসএ অ্যাপ্লাই করা ছাড়া হাতে গোনা কয়েকটা দেশে অ্যাপ্লাই করছিলাম, বাট আসলে আমি ইউএসএ নিয়ে বেশি কথা বলবো, কারণ আসলে হচ্ছে আমি ইউএসএ তে এখন পড়াশোনা করি, ইউএসএ তে বেশি আর কি কাজ করি, এবং সবাইকে আমি মানে কি বলবো যে উদ্বুদ্ধ করবো, বেশি বেশি করে এনকারেজ করবো যে সবাই যেন ইউএসএ তে অ্যাপ্লাই করে, বিকজ ইউএসএ রিসার্চ কালচারটা অন্য দেশের থেকে অনেক ভালো। অন্য দেশের মধ্যে দুই একটা দেশ আছে, সুইডেন, ওরা ওরা বেশ ভালো, কিন্তু তারপরে হচ্ছে যে সুইজারল্যান্ডে ইটিএইচ জুরিক আছে, ওরা অনেক ভালো। কিছু কিছু জায়গা আছে, যেসব জায়গা কিছু কিছু ইনস্টিটিউশন খুবই ভালো। তা বাদে আসলে মোটামুটি ইউএস এর অন এভারেজ রিসার্চ কালচার খুব ভালো। সো মানে এখানে রিসার্চারদেরকে খুব ভালো সম্মান দেওয়া হয়, খুব ভালো সম্মান বলতে একাডেমিয়াটা একটু কমপ্লিকেটেড, মানে স্টুডেন্ট থাকা অবস্থায়, তারপরেও প্রেসারে থাকে প্রফেসররা, কিন্তু তারপরেও মানে এখানে একটা রিসার্চের সুন্দর একটা ইকোসিস্টেম আছে আর কি, যেটাতে আর কি রিসার্চাররা মজা পায়, যেটা পৃথিবীর অন্য কোথাও অ্যাটলিস্ট বাংলাদেশে তো দেওয়া হয় না। সো এখন মোটামুটি এই অ্যাপ্লিকেশনের প্রসেসটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে প্রফেসরের মেইলিং। হ্যাঁ, তো সেন্ট্রাল ফান্ডিং বা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন কি জিনিস, ইউএসএ তে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটিতে সেন্ট্রালি অ্যাপ্লাই করতে হয়, সেন্ট্রালি মানে ওদের ওই ইউনিভার্সিটি গুলোর পোর্টালে ঢুকে অ্যাপ্লিকেশন করতে হয়। সো এই অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে এরকম যে আমি প্রথমে ইউনিভার্সিটির পোর্টালে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটির একটা বোর্ড অফ অ্যাডমিশন কমিটি থাকবে, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ডিন, চেয়ারম্যান, তারপরে বিভিন্ন ভালো ভালো প্রমিনেন্ট প্রফেসররা থাকবে, তারা সেগুলো দেখবে। তারা দেখার আগে ওটা একাডেমিক অ্যাডমিশনস অফিস আবার ভেরিফাই করে, যে যেমন আইএলটিএস স্কোর এত থাকতে হবে, অত থাকলে ওটা পাঠাবে এটা ফাইলটা, এরকম টাইপের। সো মোটামুটি ধরে নিলাম যে ওটা পার করে ফেলছে, মানে যে বেসিক রিকোয়ারমেন্টস যা আছে সেগুলো পার করে ওই বোর্ড কমিটিটা অ্যাপ্রুভ করে। সো ওরা ওটা অ্যাপ্রুভ করার সময় ওরা ওখানে দেখে সিভি, দেখে এসওপি, দেখে লেটার অফ রিকমেন্ডেশন, দেখে ওরা জাজ করে, জাজ করার পরে আর কি হচ্ছে ওরা ওইখান থেকে প্রথমেই সিলেক্ট করে নেয়, যে হয়তো 5,000 অ্যাপ্লাই করছে বা 500 অ্যাপ্লাই করছে, সেখান থেকে হয়তো 40টা স্টুডেন্ট বা 30টা স্টুডেন্ট সিলেক্ট করবে, যে এই বছরে 30টা স্টুডেন্টকে আমরা পিএইচডিতে নিব। নেওয়ার পরে কি করে তারা, তারপরে হচ্ছে প্রফেসরদেরকে দেখায় যে এই দেখো, মানে এই কয়টা ছেলেপেলের মধ্যে তোমরা কে কাকে নিতে চাও। এইটাতে যেটা হয়, মানে প্রফেসরের এক্সট্রা কোনো শক্তি থাকে না যে একটা ছেলেকে পিক করে নিয়ে আসবে। এগুলো মোস্টলি বড় ইউনিভার্সিটি যেগুলো, বা খুব বড়লোক ইউনিভার্সিটি যেগুলো, খুব ওয়েল নোন ইউনিভার্সিটি, তারা সবসময় এরকম সেন্ট্রাল ফান্ডিং এ মোটামুটি সব জায়গাতে মানে স্টুডেন্ট নেয়। এবং হচ্ছে যে তারপরে প্রফেসররা জাস্ট ওদেরকে গাইড করে। অনেক ক্ষেত্রে প্রফেসরের ফান্ড থাকে, প্রফেসর বলে ঠিক আছে এই স্টুডেন্টটাকে আমি নিব, একে আমি আমার ফান্ডে পড়াবো। অনেক ক্ষেত্রে ডিপার্টমেন্টাল ফান্ড থাকে। তাহলে ডিপার্টমেন্টাল ফান্ড আর প্রফেসরের ফান্ড কি জিনিস? প্রত্যেকটা এই ইউনিভার্সিটি গুলো এত বড় লোক, সো এরা
মানে এদের নিজস্ব ডিপার্টমেন্টের ফান্ড থাকে, ধরে না আমাদের বাংলাদেশে একটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ফান্ড থাকে কম্পিউটার কেনার মতো, ঠিক সেরকম ওই ইউনিভার্সিটির ফান্ড থাকে যে এই বছর আমরা এতগুলো প্রফেসরকে এতগুলো পিএইচডি স্টুডেন্ট গাইড করতে দিব, এবং ওই পিএইচডি স্টুডেন্ট গুলো আমাদের থেকে বেতন পাবে, ওই পিএইচডি স্টুডেন্টের যত খরচপাতি আমরা দিব। সো ইউএসএ তে আমি নিশ্চয়ই এখানে যারা আছে সবাই জানে যে হচ্ছে ইউএসএ তে আমরা মানে স্কলারশিপ বলে কিছু হয় না, ইউএসএ তে আমাদের হচ্ছে টিএআরএ এরকম টাইপের জিনিস থাকে। টিএ মানে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, আরএ মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, জিএ মানে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ। সো এগুলোর মাধ্যমে মানুষজনকে তারা চাকরি দিতে থাকে, সেখানে আমরা 20 ঘন্টা চাকরি করি, 20 ঘন্টা ওই কাজের বিনিময়ে আমরা বেতন পাই। এর পাশাপাশি আইদার ইউনিভার্সিটি ওই টিউশন ফিটা মওকুফ করে দেয় ভালো ইউনিভার্সিটি গুলা, নাহলে কিছু ইউনিভার্সিটি আছে প্রফেসরের থেকে একটা পার্সেন্টেজ টাকা নাই। আমেরিকাতে বাংলাদেশের মতো এ ধরনের মানে দান দান খয়রাত টাইপের জিনিস চলে না, বিকজ ওরা খুব ইকোনমি ড্রিভেন, সো বিকজ ওরা সবাই প্রফিট ড্রিভেন। সো আমাকে টাকা দিতে হচ্ছে না পড়াশোনা করতে, এর মানে এই না যে ইউনিভার্সিটিতে আমার পড়াশোনার জন্য যে খরচ সেই খরচটা দেওয়া লাগতেছে না, প্রফেসরের ফান্ড থেকে টাকাটা দিতে হয়। সো জিনিসটা হচ্ছে এরকম, আমাদের প্রায় পিএইচডি করতে বাংলাদেশি টাকায় 1 থেকে 1.5 কোটি টাকা লাগে ফুল 4 বছরে ইউনিভার্সিটি টিউশন ফি। সে টাকাটা কিন্তু ইউনিভার্সিটির প্রফেসর আমার হয়ে দিচ্ছে, পাশাপাশি সে আমাকে হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে, মানে পিএইচডি তে ইউজুয়ালি হেলথ ইন্স্যুরেন্স দেয়, মাস্টার্স বিভিন্ন প্রোগ্রামে দেয় না। এর পাশাপাশি হচ্ছে আমাকে মান্থলি একটা স্যালারি দিচ্ছে, সেটা প্রফেসরের ফান্ড থেকে আসছে। তাহলে প্রফেসর ফান্ড কই থেকে পাচ্ছে? প্রফেসররা ফান্ড বিভিন্ন জায়গা থেকে পায়, বিভিন্ন প্রজেক্টের থেকে পায়, তারা বিভিন্ন রিসার্চ প্রজেক্ট, বিভিন্ন রিসার্চ গ্র্যান্টের থেকে টাকা পায়, আইদার সরকারি গ্র্যান্ট নাহলে বেসরকারি গ্র্যান্ট। আমেরিকাতে অনেক সরকারি গ্র্যান্ট আছে, যারা হচ্ছে গ্র্যান্ট অর্গানাইজেশন আছে, যারা হচ্ছে সরকার মানে প্রফেসরদেরকে টাকা দেয়। সো প্রফেসরদেরকে টাকা দিলে প্রফেসররা ওই জিনিসটা নিয়ে রিসার্চ করে, রিসার্চ করার পর একটা রিসার্চ রিপোর্ট জমা দেয়। এই প্রসেসে ওরা আমাদের মতো রিসার্চ অ্যাসিস্ট্যান্টদেরকে হায়ার করে, যাতে আমরা ওদের প্রজেক্টে কাজ করে দিতে পারি, ওদের লাইফের কাজ মানে কাজের একটু প্রেশার লোড কমাতে পারি। মোটামুটি ওই যে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে ইন্টার্ন হায়ার করে না, ওরকম টাইপের। এর পাশাপাশি ইন্টার্ন বেশি ছোট হয়ে যাবে, আরেকটু হয়তো বেটার। শুরুর দিকে ভালো ইউনিভার্সিটি ভালো প্রফেসররা প্রথমে শুরুর দিকে ছাত্রদেরকে কাজ শিখায়, তারপরে হচ্ছে কাজ দেয়। ভালো যেসব প্রফেসর ভালো না, যেসব ইউনিভার্সিটি কালচার ভালো না, তারা শুরু থেকে স্টুডেন্টের উপর কাজ চাপায় দেয়, পেপার মিলের মতো ইউজ করে। তো সেটা সেটা ডিফারেন্ট বিষয়। আচ্ছা, এখন হচ্ছে যে মোটামুটি এই হলো বিষয়। সরকার ছাড়া বেসরকারি বিভিন্ন অর্গানাইজেশন থেকে গ্র্যান্ট নিতে পারে, হয়তো একটা কোম্পানি যেমন ধরলাম ইন্টেল বা এনভিডিয়া, হয়তো ওদের একটা রিসার্চ করতে হবে, সেই রিসার্চের জন্য হয়তো প্রফেসরকে টাকা দেয়, প্রফেসর সেটা নিয়ে কাজ করে, বা গুগলের কোনো একটা প্রজেক্ট সেটার জন্য টাকা দেয়। তো এইভাবে আর কি কাজগুলো হয়ে থাকে। তো মোটামুটি এটা হলো মানে ফান্ডিং ক্রাইটেরিয়া, ফান্ডিংটা বুঝালাম। ফান্ডিংটা বোঝানোর কারণ আছে যে আমরা যে এখন অ্যাপ্লাই করব, এই ফান্ডিংটা কিভাবে ফ্লো হচ্ছে এটা বোঝা খুব জরুরি। এটা বুঝে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেক ইজিয়ার হয়ে যাবে এবং আমাদের চিন্তা ভাবনাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। এখন তাহলে সেন্ট্রাল ফান্ডিং কি বুঝলাম? সেন্ট্রাল ফান্ডিং এ ইউনিভার্সিটি টাকা দিচ্ছে, ইউনিভার্সিটির এনাফ টাকা আছে ইউনিভার্সিটি টিচারদের গ্রোথের জন্য, মানে বা আমেরিকাতে ইউনিভার্সিটি রিসার্চ লেভেলে ইউনিভার্সিটির ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, এরকম টাইপের কিছু ইউনিভার্সিটি আছে, আর নিচে বোধহয় আছে আমি জানি না। সো R1 মানে হচ্ছে মোটামুটি যেসব ইউনিভার্সিটি খুব রিসার্চ ড্রিভেন, ওরা বেশ বড় একটা ইউনিভার্সিটি হয়, ওদের নিজস্ব একটা মানে এই বছরে এতগুলো রিসার্চ পেপার পাবলিশ করতে হবে, বা এই বছরে এতগুলো রিসার্চ বের করতে হবে, এবং এতগুলো টিচার থাকতে হবে, এই বছর এতগুলো স্টুডেন্ট গ্রাজুয়েট করতে হবে, এরকম একটা কেপিআই থাকে। ওই কেপিআইটা যদি ওরা মেনটেন করতে না পারে, ওরা R1 থাকতে পারে না। আর আরটি ইউনিভার্সিটি আবার একটু কম, বাট মানে ওদের ওরকম রিকোয়ারমেন্ট থাকে। সো আর ইউনিভার্সিটির বেতন একটু বেশি হয়, আরটি ইউনিভার্সিটির বেতন একটু কম হয়, এবং মানে ডিপেন্ড করে, হয়তো যদি খুব ভালো লাভ হয় আমরা অনেক সময় আরটি ইউনিভার্সিটিতে যাই, বা অনেক অনেক ইউনিভার্সিটি থাকে যারা সবসময় আরটি থাকতে চায়, বিকজ একবার একটা ইউনিভার্সিটি R1 হয়ে যাওয়ার পরে আবার যদি আরটিতে নেমে আসে দেখতে খারাপ লাগে, ওই জন্য কিছু কিছু ইউনিভার্সিটি আরটিতে থাকে। সো আর ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয় যে আর ইউনিভার্সিটি তো বাধ্য এ ধরনের ইয়া দেওয়ার জন্য, মানে ফান্ডিং দেওয়ার জন্য, বা হচ্ছে যে ওই পরিমাণ রিসার্চ ওয়ার্ক করার জন্য। সো ওই জন্য ওরা ওইভাবে দিয়ে থাকে, যেটা হচ্ছে যে ওদের ইউনিভার্সিটির টিচারদের গ্রোথ থেকে শুরু করে সবকিছুতে কাজে লাগে। প্রফেসররা কেন স্টুডেন্ট হয়ে নাই? প্রফেসরদের পোর্টফোলিও ভালো করার জন্য। একটা প্রফেসরের যেরকম মানে আমাদের যেরকম একটা প্রফেসরকে দরকার, প্রফেসরের কিন্তু একইভাবে আমাদেরকে দরকার, বিকজ প্রফেসর যদি মানে নাম্বার অফ পিএইচডি স্টুডেন্ট গাইড করা বেশি হয়, তাহলে হয়তো প্রমোশন পাবে। যখন একটা স্টুডেন্ট আসবে তখন পেপার হবে, পেপার হলে প্রফেসরের মানে একটা প্রফেসর একটা কয়টা পেপারে কাজ করতে পারে, হয়তো বা একটা স্টুডেন্ট যদি সাথে থাকে তখন আরো 2-3টা বাড়লো, এভাবে কিন্তু ওর কাজের সংখ্যা বাড়তেছে। তো কাজের সংখ্যা বাড়লে আমেরিকার একাডেমিক লাইফটা কিন্তু অনেক কম্পিটিটিভ, মানে টিচার হওয়ার জন্য, টিচার হওয়ার পরে মানে বাংলাদেশের মতো না যে টিচার হলাম লাইফ সেটেল, আসলে তা না, খুবই কম্পিটিটিভ। হ্যাঁ, টেনিয়ার ট্র্যাক হওয়া লাগে, টেনিয়ার ট্র্যাক হইতে অনেক দিন রিসার্চ করে যেতে হয় কন্টিনিউয়াসলি। টেনিয়ার ট্র্যাক মানে হচ্ছে এরকম যে ওর চাকরি আর ইউনিভার্সিটি থেকে কখনো যাবে না, ইউনিভার্সিটিকে বিয়ে করে ফেলেছে এরকম টাইপের, কিন্তু তার আগ পর্যন্ত ওদের চাকরি একটু নরমাল টাইপের হয় থাকে, এবং রিসার্চ অ্যাক্টিভিটি করতে হয়, এর সাথে
ক্লাস করাইতে হয়, অনেক প্রেশার থাকে আর কি অ্যাজ ইউজুয়াল। সো এইসবের জন্য প্রফেসররা ইউজুয়ালি ছাত্রদেরকে নিয়ে থাকে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমি সেন্ট্রাল ফান্ডিংটা বলে ফেলি। সেন্ট্রাল ফান্ডিং এর অনেক ক্ষেত্রে আমাদের কম্পিউটার সায়েন্সের কিছু কিছু ডিপার্টমেন্টে সেন্ট্রাল ফান্ডিং হয়, কিছু কিছু মানে বিশ্ববিদ্যালয়ে। আর মোটামুটি অন্যান্য সাবজেক্ট গুলোতে সেন্ট্রাল ফান্ডিং এ বেশি স্টুডেন্ট নিয়ে থাকে। কারণ হচ্ছে যে এরকম নন সায়েন্স বা হচ্ছে আর্টস কমার্স এরকম অনেক সাবজেক্ট, সেখানে বিজনেস এমবিএ থেকে অনেকে যায়। সো তাদের সবার ক্ষেত্রেই দেখা যায় যে কিছু কিছু ইউনিভার্সিটিতে ভালো ভালো ডিপার্টমেন্ট আছে, তারা সেন্ট্রাল ফান্ডিং করে থাকে। সো সেই সব জায়গাতে সেন্ট্রাল ফান্ডিং এ অ্যাপ্লাই করলে জিনিসটা হচ্ছে কম্পিটিটিভ, এবং ওখানে ওইভাবে একই সিলেকশন প্রসেসের মধ্যে যাইতে হয়, যাওয়ার পরে আর কি প্রফেসর গাইড করে। অনেক জায়গাতে সেন্ট্রাল ফান্ডিং এ মানে প্রফেসরের ফান্ড না থাকলে দেখা যায় যে জিএশিপ দিয়ে দেয়, যে হয়তো অফিসে কোন একটা জায়গাতে হয়তো ডিন অফিসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, এরকম হতে পারে, বা এরকম টাইপের, যেটা আমাদের আমাদের দেশে হয়তো মানে একাডেমিক বিভিন্ন অফিসার বিভিন্ন কাজের অফিসাররা কাজ করে, ছোট ছোট মানে কিছু স্টুডেন্টরাও কাজ করে, এরকম আছে। তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম। সো সেন্ট্রাল ফান্ডিং তাহলে কিভাবে কাজ করে আমরা মোটামুটি বুঝতে পারতেছি। সেন্ট্রাল ফান্ডিং এ তাহলে অ্যাপ্লাই করার জন্য কি কি থাকে, আমার মনে হয়েছে যে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই যে সেন্ট্রাল ফান্ডিং এর অ্যাপ্লিকেশন প্রসেসটা কিরকম। আচ্ছা, এটা যেটা দেখাবো সেটা হচ্ছে যে এটা সব ধরনের অ্যাপ্লিকেশন প্রসেসেরই প্রসেসটা এরকম। হ্যাঁ, মানে মোটামুটি আমি যদি প্রফেসর ম্যানেজ করি, তারপরেও কিন্তু আমাকে প্রফেসরের কাছে মানে অ্যাপ্লাই করতে পারছে। দেখানোর আগে আমি একটু বলে দিই তাহলে প্রফেসর ফান্ডিংটা কিভাবে কাজ করে। প্রফেসরের ক্ষেত্রে প্রথমে আমি প্রফেসরকে মেইল দিব, আমি জানি প্রফেসরের গ্র্যান্ট আছে বা প্রফেসরের টাকা আছে, মানে একটা প্রেডিক্টিভ একটা জায়গা থেকে চিন্তা করি, তো আমি ওনাকে মেল দিচ্ছি। সো ধরে নিচ্ছি প্রফেসর গ্র্যান্ট আছে, টাকা আছে, সো প্রফেসরকে মেল দিলাম, প্রফেসরের সাথে আমার কাজ মিলে, প্রফেসর আমাকে পছন্দ করলো, প্রফেসর আমাকে পছন্দ করার পর সে আমার ইন্টারভিউ নিল, সবকিছু ঠিকঠাক আছে। এখন আইদার সেই প্রফেসরটা অনেক পাওয়ারফুল ইন দ্যাট কেস, অনেক সিনিয়র, অনেক ইয়া টাইপের, দুই হচ্ছে ওর ফান্ড আছে, যে প্রফেসরের ফান্ড আছে তার অনেক পাওয়ার থাকে, অনেক সে থাকে ইউনিভার্সিটির কাছে, যে হ্যাঁ আমার টাকা আমি এই স্টুডেন্টকে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি সবসময় খুব একটা ঝামেলা করে না, অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি অনেক রুলস ওয়েভ করে দেয়। প্রফেসর স্টুডেন্টটাকে নিবে, এখন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট জিআরই লাগবে, দরকার নেই, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হয়তো ইংলিশ সার্টিফিকেট মানে আইএলটিএস লাগবে, কিন্তু প্রফেসর যদি খুব পাওয়ারফুল হয় সে ওগুলো ওয়েভ করে দিতে পারে, যে না আমি আমার স্টুডেন্টকে লাগবে, যেভাবে নিতেই হবে। তো তখন দেখা যায় যে হচ্ছে ওগুলো ওরা ওয়েভও করে দেয় বিভিন্ন অ্যাঙ্গেলে। বাট এগুলো খুব রেয়ার কেস, মানে এই না যে ভাই এগুলো দিব না, না দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে ফেলবো, কারণ কম্পিটিশনে আগায় থাকার জন্য আমাদের এগুলো সব দেওয়া উচিত, দিয়ে নিজেদের প্রোফাইলকে যত সলিড বানানো যায় তত ভালো। সো এইভাবে করে ওই একই প্রসেস, ওই মানে তখন প্রফেসরের প্রসেসটা হয়ে তারপরে হচ্ছে মানে একাডেমিক যে বোর্ড ওরা ওটা রিভিউ করে ছেড়ে দেয়। তো সেই ক্ষেত্রে রিভিউ জিনিসটা হয় এরকম যে প্রফেসর খুব পাওয়ারফুল হলে দেখা যায় যে রিভিউটা কোনো মতে ছেড়ে দিচ্ছে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় প্রফেসর মোটামুটি প্রফেসরের ফান্ড আছে, প্রফেসর নিতে যায়, প্রফেসর হয়তো বলে যে আচ্ছা আমার স্টুডেন্টটাকে নেন, প্রফেসর যদি খুব সিনিয়র টাইপের না হয় নেন, আপনারা দেখেন কেমন হবে, তো তখন হয়তো একটু কম বেশি থাকে। অনেক ক্ষেত্রে স্টুডেন্টটা বাদ পড়ে যায়, অনেক ক্ষেত্রে বলে আচ্ছা ঠিক আছে। যেমন এরকম আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে পুরোপুরি চান্স পাইছে, বাট আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ছিল টিএশিপ এর জন্য 7 পাওয়া লাগবে স্পিকিং এ, সো ওর 6.5 আছে, তো তখন আর কি হচ্ছে ওই ইউনিভার্সিটিতে পড়ে হয় নাই। তো জিনিসটা একটু অন্যরকম। সো দুইটারই ভালো খারাপ দুই রকম জিনিসই আছে, বাট পোর্টালে সবাইকে অ্যাপ্লাই করতে হবে, আগে হোক বা পরে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের একটা ফি আছে আমেরিকাতে, মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অন এভারেজ $50 থেকে শুরু করে $100 পর্যন্ত ফি থাকে। সো আমরা অ্যাপ্লাই করার আগে হচ্ছে আসলে শিওর হয়ে নিব যে কোন কোন ইউনিভার্সিটির সাথে আমার প্রোফাইল যায়, কোন কোন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে পারি, এবং এতগুলো ইউনিভার্সিটিতে এইভাবে অ্যাপ্লাই করতে পারবো না। যদি $100 করে খরচ হয় 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে $1,00,000 শেষ। সো এটা তো আমরা করতে পারি না। কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস ফ্রি করে দেয়, কিছু কিছু ইউনিভার্সিটির যে সেশন হয় মানে অ্যাপ্লিকেশন সাইকেল যখন শুরু হয় তখন ওরা বিভিন্ন অনলাইন সেশন করে, অনলাইন সেশন গুলোতে যে জয়েন করা হয়, যেসব মেইল থেকে জয়েন করা হয় তাদের ইমেল অ্যাড্রেস মানে তাদের অ্যাপ্লিকেশন ওয়েভ করে দেয় অ্যাপ্লিকেশন ফি। সো সেটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। সো আমরা কিছু টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করবো, কিছু টাকা ছাড়া অ্যাপ্লিকেশন করবো। এখন আরো কিছু বিষয় আছে, এই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা যেগুলোতে অ্যাপ্লিকেশন ফ্রি করে দেয় সেগুলোতে আসলে চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যায়, বিকজ কারণ সবাই অ্যাপ্লাই করে, খুব কম্পিটিটিভ হয়ে যায়। সো তখন আসলে মানে ওই জায়গায় চান্স পাওয়ার প্রবাবিলিটি কমে যায়, এবং সবাই মানে সবাই
যখন আমরা অ্যাপ্লাই করতেছি আমাকে চিন্তা করতে হবে যে আফ্রিকার একটা ছেলে, আফ্রিকাতে কিছু কিছু দেশ আছে যেসব দেশের মাটির নিচে খনি আছে, সোনার খনি, ওরা আমেরিকার সাথে অ্যাটাচমেন্টে আসে লাস্ট 50-60 বছরে, ওরাও বেশ বড় লোক এবং ওরা আমেরিকার বন্ধু। সো ওইসব দেশ থেকে কিন্তু অনেক ছেলে মেয়ে যায়। তারপরে হচ্ছে মানে আমরা হয়তো মানে জীবনে জানি পর্যন্ত না, তাকায় না যে এটা হচ্ছে আফ্রিকা, ওরা হবে ওরা হয়তো অনেক অনেক মানে গরিব দেশ, কিন্তু আসলে তা না। তারপরে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান তো আছে, ইন্ডিয়ার ছেলেপেলে, সাউথের ছেলেপেলে মোটামুটি দেখা যায় যে মানে ক্লাস 10-এর পর থেকে আমেরিকা যাওয়ার একটা মানে প্রিপারেশনে চলে যায়। চাইনিজদের কথা তো বাদ দিলাম, চাইনিজরা হচ্ছে ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে জিআরই প্রিপারেশন নেয় 330 তুলে 340-এর মধ্যে। সো এরকম একটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে অ্যাপ্লিকেশন মধ্যে যায়। কোরিয়ানরা আছে। সো মোটামুটি এরপরে মানে এদের মধ্যে আমাদের কম্পিট করে যাইতে হবে। গুড থিং ইজ আমরা খারাপ না, আমাদের ছেলেপেলের ব্রেন খারাপ না, আমাদের সমস্যা হচ্ছে আমাদেরকে প্রপারলি গাইড করে না। আমরা জানি না কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কার সাথে কিভাবে অ্যাপ্লাই করব, কোন প্রসেসে অ্যাপ্লাই করব, কিভাবে আমার রিসার্চ প্রোফাইল শুরু করব, কিভাবে রিসার্চ করব, কোন জায়গায় সাবমিট করব। এই জন্য আমরা পিছিয়ে থাকি। কিন্তু আমরা যদি প্রপারলি প্ল্যান করে টাইমলি অ্যাপ্লাই করতে পারি, আমরা ওদের সাথে কম্পিট করতে পারবো। সো বিং সেড দ্যাট, এখানে আমার আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যেহেতু কম্পিটিশন, তার মানে কিছু কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে আমাদের সার্টিফিকেট নেয় না, আমাদেরকে সার্টিফিকেট এভালুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়। তো সার্টিফিকেট এভালুয়েশনটা আমার মতে করা উচিত। সার্টিফিকেট এভালুয়েশন করতে খরচ হয়, বিভিন্ন এভালুয়েশন অথরিটি আছে। আমি আইই নামে একটা আছে, ওইটা দিয়ে করাই। সো ওটা বেশ লো কস্ট, ওটা মোটামুটি 220 থেকে $250 মতো খরচ হয়। তো ওটা আমি নিজে করছি। এটা করলে কি হয় যে দেখা যায় যে কিছু কিছু ইউনিভার্সিটি সার্টিফিকেট এভালুয়েশন চায়, সার্টিফিকেট ইভ্যালুয়েশন ছাড়াও নিবে না। কিছু কিছু ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশের সার্টিফিকেটে নেয়। তো ইভ্যালুয়েশন সার্টিফিকেট যদি যেসব ইউনিভার্সিটি নেয় না, সেসব ইউনিভার্সিটিতে অনেকে হয়তো অ্যাপ্লাই করলো না, তো তারা কিন্তু হচ্ছে মানে ওই জায়গাতে বাদ পড়ে যাইতেছে, বিকজ অফ সার্টিফিকেট ইভ্যালুয়েশন নাই। সো আমার হয়তো 20 থেকে 25 হাজার টাকা খরচ হচ্ছে, কিন্তু আমি আগায় যাচ্ছি। সেম ফর জিআরই, অনেক জায়গাতে জিআরই ম্যান্ডেটরি থাকে, অনেক পোলাপান জিআরই দেয় না। সো জিআরই যেখানে যারা দেওয়া থাকে তারা খুব ইজিলি সিলেক্ট হয়ে যায়। আর একটা হচ্ছে জিআরই নিয়ে একটু কথা বলতে চাই। এগুলো সবগুলো আসলে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন বা প্রফেশনাল অ্যাপ্লিকেশনের পার্টস, আমি একে একে বলে যাচ্ছি। জিআরই মানে আমাদের অনেকেরই সিজিপিএ আছে 3, 2.97, হ্যাঁ, 3.2। এখন সত্যি কথা বলতে ভাই, মানে তুমি যদি হলো 3.9 বা 4/4 সিজিপিএ থাকে, তাহলে তুমি ধরো কানাডাতে পাবা, ইউএস এর বিভিন্ন জায়গাতে পাবা, বিকজ ওই রকম সিজিপিএ একটা চোখ লাগানোর সিজিপিএ। ওকে, ঠিক আছে, খুব ভালো। এর নিচে যে সিজিপিএ গুলো আছে, এগুলো আসলে 3.8 পর্যন্ত বোধহয় জাস্টিফাই করে, আমি জানি না, আমার নিজেরই মাস্টার্সে 3.8 ছিল, বাট আন্ডারগ্রেডে আমার 3.4। খুব খুব ভালো স্টুডেন্ট আমি না, মানে আন্ডারগ্রেডে আমাদের সবারই সিজিপিএ খারাপ হয়ে যায়, বিকজ এটা খুব লং টার্মে একটা মেনটেন করা লাগে। তো ওই 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 সিজিপিএটা নিয়ে আমরা অনেক ডিপ্রেস থাকি, এবং অনেকে 3 থাকে। সো তারা বলে যে আমি আসলে কিভাবে অ্যাপ্লাই করবো। এখন আমেরিকার একটা সুবিধা হচ্ছে কি, আমেরিকাতে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার একটা মিনিমাম সিজিপিএ থাকে, কোথাও হয়তো 2.9, কোথাও 3। ধরে নেওয়া যায় যে 3 হচ্ছে মানে বেস, ঠিক আছে। 3 যদি থাকে, ওখানে যে বেসটুকু ওইটুকু থাকলে অ্যাপ্লাই করা যায়। তাহলে ফান্ড পাওয়ার জন্য নিজেকে কম্পিটিটিভ প্রমাণ করতে হবে। 4 বছর পড়াশোনা খুব খারাপ করছি, কিন্তু জিআরইতে যদি কেউ 320 প্লাস তুলে, ও একদম ফাটাফাটি, মানে আর কোনো বিষয় না, ও একদম টপ নচ, ও একদম ওই জায়গায় পৌঁছে যাবে। প্রফেসর বলবে যে তোমার সিজিপিএ আমি দেখবোই না, তোমার সিজিপিএ আমি বুঝছি, তোমার টিচাররা খারাপ, তোমাকে নাম্বার দেয়নি, ঠিক আছে, সো তুমি ভালো ছেলে, সমস্যা নেই। সো এইভাবে ক্যারিয়ার চেঞ্জ করে ফেলা সম্ভব এবং নিজেকে কম্পিটিটিভ প্রমাণ করা সম্ভব। জিআরইতে নাম্বার তোলা খুব কঠিন কোনো কাজ না। জিআরই একটা কনসিস্টেন্ট অ্যাপ্রোচের মধ্যে পড়াশোনা করার একটা উপায়। আমাদের সমস্যা হচ্ছে আমরা ভার্সিটি লেভেলে এসে ভার্সিটি পড়াশোনা করে ক্লাস 9-10 পড়াশোনা ভুলে যাই। সো জিআরই যারা ইঞ্জিনিয়ারিং আছে তাদের জন্য জিআরইর ম্যাথ এগুলো পাওয়া খুব কঠিন কাজ না। আর ইংলিশটা আছে, তো মানুষজন আর কি প্রিপারেশন নেয় একদম লাস্ট মোমেন্টে 2-3 মাস প্রিপারেশন নিয়ে জিআরই স্কোর তোলা একটু কষ্ট, যদি খুব মানে মানে খুব ট্যালেন্টেড ছাত্ররা হয় তারা হয়তো তুলতে পারে। আমার ক্ষেত্রে আমি জিআরই দিই নেই, জিআরই প্রিপারেশন নিচ্ছি, ওই জন্য আমি এত ভালো মতো বলতে পারতেছি। মানে আমার জিআরই প্রিপারেশন ছাড়াই হয়ে গেছিল, তার জন্য আর দেওয়া হয়নি। সো কিন্তু হচ্ছে যে আমি সবাইকে সাজেস্ট করি যে এটা দিতে, বিশেষ করে যারা আন্ডারগ্রেড থেকে মাস্টার্স ছাড়া পিএইচডি করতে যাচ্ছে, তাদের তো দেওয়া মাস্ট, কারণ অনেক কম্পিটিটিভ এবং নিজেকে প্রমাণ করতে হবে যে আমি সলিড। সো ইউজুয়ালি পিএইচডির জন্য এখানে আরেকটা বিষয় আছে, এটা বলে নেই, সেটা হচ্ছে যে প্রফেসররা সবসময় পিএইচডি স্টুডেন্ট নিতে বেশি পছন্দ করে। কেন পছন্দ করে? কারণ পিএইচডি স্টুডেন্টকে 4 থেকে 5 বছর রাখা যায়। তো আমি যদি ওকে 2 বছর কাজ শিখাই, কাজ শেখানোর পরে 3 বছর ওকে আমি খাটাইতে পারবো, একদম সিম্পল হিসাব, খাটায় কাজটা আমি তুলতে পারবো। সো আমার ওকে আমি ধরে রাখতে পারতেছি, ওর উপরে ইনভেস্ট করা একটা ভালো বিষয়। মাস্টার্স জিনিসটাকে মাস্টার্স করলাম 2 বছরের মতো, 2 বছরও মাস্টার্স লাগে না, 1.5 বছরের মাস্টার্স, 1.5 বছর বলতে মানে 2 বছরের 3 মাস আগেই মাস্টার্স শেষ।
তারপরে ছেলে মেয়ে চাকরিতে ঢুকে যায়, সো আসলে প্রফেসরের খুব একটা লাভ থাকে না। তারপরে মাস্টার্স এর মধ্যে ফার্স্ট সেমিস্টার থাকে কোর্স, ঠিক আছে। তো প্রফেসরের ফান্ডে পড়তেছি, ঠিক আছে, প্রফেসরকে সে আউটকাম দিতে পারছে না, প্রফেসরের জন্য খুব একটা লাভজনক বিষয় না। সো এই জন্য যেটা হয় যে মানুষজন মানে প্রফেসররা ইউজুয়ালি পিএইচডি স্টুডেন্ট যে 10টা নেয়, মাস্টার্সে নেয় একটা, ঠিক আছে। এবং তাও হয়তো ওই লোকাল স্টুডেন্ট নেয়, যে হয়তো বা আমেরিকার স্টুডেন্ট, বিকজ ওকে টাকা দিতে হইতেছে না, ওর জন্য লাভজনক। ও নিজের টাকায় নিজে পড়তেছে, হয়তো ওকে টিআরএসএফ এর জন্য মাসে কিছু টাকা দিতেছে, ওটা একটা মানে ইয়ার মতো পকেট মানির মতো লাগতেছে, ঠিক আছে। তো ওর খুব একটা সমস্যা হচ্ছে, প্রফেসরের খুব একটা প্যারা নেই। তো আমাদের জন্য আবার আমরা মাস্টার্সে যদি অ্যাপ্লাই করতে চাই তখন এটা কমপ্লিকেটেড হয়ে যায়। কিন্তু মানে কমপ্লিকেটেড বলতে কি, মানে আমেরিকাতে মাস্টার্স ছাড়াই পিএইচডি করা যায়, কিন্তু নিজেকে তো যোগ্য প্রমাণ করতে হবে। এবং সবাই মিলে যখন অ্যাপ্লাই করতেছে তখন তো মানে নিজে অনেক ফল শর্ট হয়ে যায়, যে আচ্ছা আমি তো নিজের রিসার্চ প্রোফাইল খুব একটা ভালো না। আন্ডার গ্রেডের ছাত্ররা আসলেই মাস্টার্সে একটা স্টুডেন্টের মতো ম্যাচিউর হয় না, বিকজ মাস্টার্সে একটা মানুষ 2 বছর ধরে আন্ডারগ্রেডের পরে সময় পাচ্ছে, নিজের প্রোফাইলটা বিল্ড করতে পারতেছে। সো কেউ যদি এখন আন্ডারগ্রেডে থাকে, ও যদি বুঝতে পারে যে আমার অনেক কাজ করতে হবে, আমি তাদেরকে বাংলাদেশে মাস্টার্স করার সাজেশন দিই, বিকজ বাংলাদেশে মাস্টার্সে খুব একটা প্রেশার থাকে না, ইউনিভার্সিটিতে রিসার্চ করা যায়। এর পাশাপাশি আমি বলবো যে সবাই 5 থেকে 10টা পেপার করে ফেলবে, কনফারেন্স 4-5টা কনফারেন্স করলো, 2-3টা জার্নাল করলো, মোটামুটি করলেই হলো। আমি জানি আমাদের দেশ থেকে কনফারেন্স পেপার করাটা অ্যাফোর্ডেবল, জার্নাল পেপার করা অনেক সময় কঠিন, টাকা পয়সা থাকে না, রিসার্চেরও টাকা পয়সা থাকে না, তবে এটারও অনেক উপায় আছে, এটারও অনেক বিষয় আছে। তো মোটামুটি এরকম একটা প্রোফাইল তৈরি করে ফেললে তখন কিন্তু নিজেকে প্রমাণ করা যায় যে ঠিক আছে, আমি হচ্ছে মানে রিসার্চার। এবং একদমই যে আজে বাজে কাজ করলে হবে তা না, মানে মোটামুটি নিজেকে ভালো প্রমাণ করার মতো কিছু কাজ, ইনোভেটিভ কাজকর্ম করা উচিত। তো তাহলে এই জন্য হচ্ছে মানে মাস্টার্স আর পিএইচডি যে পার্থক্যটা, সেটা তো এখানে বললাম যে এটাতে যখন জিআরই থাকে ওই একই কথা, মাস্টার্স সবাই করতে চায়, মাস্টার্স খুবই লুক্রেটিভ, কারণ পাশ করে জব। সো ওই জন্য হচ্ছে মাস্টার্সের মানে কেউ যদি যাইতে চায় তাকে আমি পিএইচডি তে অ্যাপ্লাই করার সাজেশন দেই। আবার এখানে একটা বিষয় আছে যে সবাই আবার নিজে মেন্টালি রেডি থাকে না, যে আমি কি আসলে রিসার্চার, আমি কি আসলে পিএইচডি করব, এই জায়গাতেও মানে নিজে শিওর থাকে না। সেখানেও আর কি হচ্ছে নিজেকে মেন্টালি রেডি করার একটা ব্যাপার থাকে, সেটা নিয়ে আর কি আসলে চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে অ্যাপ্লাই করা উচিত। আচ্ছা, তাহলে এটার পরে আমি হচ্ছে একটু স্ক্রিন শেয়ার করে যেটা দেখাতে চাইলাম, যে আমার স্ক্রিন বোধহয় দেখা যাচ্ছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, 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 কেউ একটু জি জানাইতে জি যদি ভাইয়া, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, আচ্ছা, দেখা আচ্ছা, যাচ্ছে। আচ্ছা। তো আমি হচ্ছে ইউটিকে কালকে সাফায়াত আসছিল, সাফায়াত হচ্ছে ইউটিকে তে পড়ে, ইউটিকে আমার বন্ধু, মানে সাফায়াত আমার বন্ধু, আমরা দুজনে একসাথেই আর কি অ্যাপ্লাই করছিলাম। তো আহ সাফায়াতকে আমি ডে 1 দিছি আর কি। তো আহ, ও ও অনেক, ওর সেশনটা আমি দেখছি, ওর সেশনে হচ্ছে মোটামুটি কিউএ টাইপের সেশন ছিল, সো মোটামুটি আপডেট ওখান থেকে পাওয়া গেছে। সো সাফায়াত ইউটিকে তে পড়ে, ইউটিকের একটা ল্যাব আছে ও ক্রিজ ল্যাবরেটরি, ওখানে হচ্ছে ও কাজ করে, যেখানে ওপেন হ্যামার ওই বোমা বানাইছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেই 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 জায়গাতেই আর কি। সো ইউটিকে খুব ভালো একটা ক্যাম্পাস, ইউটিকে সেন্ট্রাল ফান্ডিং হয়। সো আমি ইউটিকে তে চান্স পাইছিলাম, আমি ইউটিকে তে যাই নাই। আমার এখানে আমার প্রফেসরকে আমার পছন্দ হয়েছিল, তার জন্য যাই নাই। তো যাই হোক, তো এখানে হলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ঢুকতে হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট এক একটা এক এক রকম। সো আমি যদি প্রফেসর মেইল করি বা হচ্ছে আমি সেন্ট্রাল ফান্ডিং করি, আমাকে আগে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। ইউনিভার্সিটি সিলেক্ট করার আগে আরেকটা বড় জিনিস দরকার, সেটা নিয়ে একটু কথা বলি। আমি জানি এগুলো অনেক বেশি সিস্টেমের বাইরে কথা হয়ে যাচ্ছে, বাট না বললে হবে না। সো আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশ এত ছোট একটা দেশ। হ্যাঁ, এই ছোট একটা দেশে, যে আমি আমি থাকি রাজশাহীতে, আমার বাড়ি রাজশাহীতে। সো আমরা এত ডেন্সলি পপুলেটেড একটা জায়গায় থাকি, এই যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, কিন্তু আমেরিকা কত বড়, আমেরিকা এত বড় একটা দেশ, ঠিক আছে। সো আমরা আমেরিকার কতগুলো স্টেট, 52টা স্টেট। আমরা 52 স্টেটের মধ্যে আমরা জানি না যে আমেরিকার কোথায় কি আছে, আমেরিকার কোন জায়গাটা দেখতে কেমন, কোন জায়গা মরুভূমি, কোন জায়গা পাহাড়, কোন জায়গায় সমুদ্র, কোন জায়গায় বরফ পড়ে, কোন জায়গা সূর্য ওঠে না, হ্যাঁ, তারপরে হচ্ছে কোন জায়গাতে এলিয়েন থাকে, আমরা কিছু জানি না, ঠিক আছে। সো হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে আমেরিকার ম্যাপটা সম্পর্কে জানা। মানে আমেরিকার ম্যাপ সম্পর্কে জানা বলতে পুরো আমেরিকাটাকে চিনা। কিভাবে চিনা? কোনো না কোনো ভাবে কানেক্ট করে করে চিনা। এই যেমন এমআইটি, এমআইটি কোথায় আছে? এমআইটি আছে এই জায়গাতে, এই যে ম্যাসাচুসেটস এখানে আছে। এই জায়গাটা, এই যে এমআইটির আশেপাশে যে কানেকটিকাট, নিউ হ্যাভেন, নিউ হ্যাম্পশায়ার, এই জায়গাটা মোটামুটি বোস্টন, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে মানে ওই এমআইটি বেল্ট আর কি। হ্যাঁ, তো এখানে খুব ভালো ভালো রিসার্চ টাইপের কাজকর্ম হয়, কিন্তু প্রচুর বরফ পড়ে। তো তারপরে হচ্ছে যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর একমাত্র মানে
টপ একটা শহর, এই টোকিওর মতো, তার নিউ ইয়র্কের সাথে আসলে কোনো তুলনা না, নিউ ইয়র্কই। এই নিউ ইয়র্ক একটা জায়গা, ক্যালিফোর্নিয়া একটা জায়গা, এই দুই জায়গায় যদি কেউ থাকে, এই যে ক্যালিফোর্নিয়া বাম দিকে আছে, হ্যাঁ, এই যে এখানে ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো, সো এই দুই জায়গায় যদি কেউ থাকে, এই দুইটা শহর হচ্ছে খুবই দামি শহর, খুবই কস্টলি একটা শহর, এগুলোতে অ্যাপ্লাই করার চান্স পাওয়া খুবই কঠিন, খুবই কম্পিটিটিভ, কিন্তু এখানে থাকার লাইফ অন্যরকম। নিউ ইয়র্কে এরকম বাংলাদেশি, নিউ ইয়র্কের মধ্যে ছোট ছোট মিনি বাংলাদেশ আছে, ওখানে থাকলে মনে হবে যে মিরপুরের মধ্যে আছি। তো মানে ওখানকার ভাইব অন্যরকম, ওখানে থাকলে বাংলাদেশি খাবার দাবার পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। সো অ্যাপ্লাই করার আগে আমাকে জানতে হবে আমি আসলে কই অ্যাপ্লাই করবো। আমি কথা নাই বার্তা নাই, ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখলাম কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা যায়, দুই একটা ইউনিভার্সিটির নাম জানলাম, অ্যাপ্লাই, এইভাবে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হবে না। আমাকে নিজেকে জানতে হবে যে আমি কই থাকবো, বিকজ এক একটা স্টেটের এক একটা বৈচিত্র্য আছে। এটা সম্পর্কে কিভাবে জানবো? আমি একজন রিসার্চার, ইউটিউবে সার্চ দিব, প্রত্যেকটা জায়গাতে সার্চ দিব, ইউনিভার্সিটির নাম দিয়ে সার্চ দিব, ইউটিউবে ভিডিও দেখবো, বাংলাদেশি বিভিন্ন ব্লগারের ভিডিও আছে, নিউ ইয়র্কের কোন কোন জায়গায়, গুগল ম্যাপে স্ট্রিট ভিউ দিয়ে ক্লিক করে করে ঘুরে বেড়াবো, দেখবো যে এই জায়গাটা এরকম। আমরা যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য ট্রাই করি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ট্রাই করি, সবাই বসে বসে অ্যাডমিশনের চান্স পাওয়ার আগে বসে বসে যে উদ্ভাসের কি অ্যাওয়ার্ড সেরিমনি দেখি বসে বসে, চান্স পেলে আমরা কি করব। কিন্তু আমরা ইউএসএ তে অ্যাপ্লাই করার আগে এগুলা দেখি না, এটা নিয়ে পড়াশোনা করি না, জানি পর্যন্ত না। কোথায় কোন এক বড় ভাই গেছে দেখে চলে যাই, কোথায় কে আসে আমার চলে যায়, নেক্সট স্টপে দুই একটা জিনিস দেখছে, নেক্সট স্টপে একটা গ্রুপ আছে। সো হ্যাঁ, কিছু কিছু ইউনিভার্সিটি আছে, সেসব ইউনিভার্সিটি বাংলাদেশি অনেক স্টুডেন্ট আছে, যেমন ইউটিকে তো প্রচুর স্টুডেন্ট আছে। সো ইউটিকে একটা ভালো ইউনিভার্সিটি, যেখানে আর কি মানে যেসব জায়গায় অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে সেখানে বাংলাদেশি স্টুডেন্ট অনেক নাই। সো এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে অ্যাপ্লাই করার জন্য। তো আমি যদি ম্যাপ বুঝাই, ম্যাপ বুঝাইতে আমার বাকি আধা ঘন্টা চলে যাবে, তাহলে শেষ নেওয়া হবে না। সো আমি আসলে ম্যাপের খুব একটা ফোকাস করবো না, বাট আমার মনে হয় যে শুরু থেকে আমরা হচ্ছে ট্রাই করে করে মানে অ্যাপ্লাই করা শুরু করবো। সো যে নিউ ইয়র্ক, মেরিল্যান্ড, তারপরে হচ্ছে পেনসিলভানিয়া, এই নিউ ইয়র্ক, এটা পুরোটা নিউ ইয়র্ক, এই পুরো নিউ ইয়র্ক কিন্তু বাংলাদেশের সমান, প্রায় বাংলাদেশের সমান, বাংলাদেশ থেকে কত হাজার বর্গমাইল মনে হয় কম, 6-7 হাজার বর্গমাইল মনে হয় কম। তো এইটুকু যদি বাংলাদেশ হয়, তাহলে পুরো পৃথিবী তো পড়ে আছে, পুরো আমেরিকা পড়ে আছে, পুরো আমেরিকার এক মাথা থেকে আরেক মাথা যাইতে, প্লেনে যাইতে প্রায় 12 ঘন্টা সময় লাগে, এবং বাংলাদেশ থেকে আমেরিকা যাইতেও প্রায় হচ্ছে ওরকম, মানে টানা যদি আমি যাই 14-15 ঘন্টায় যেতে পারবো। সো আমি টাইম গ্যাপটা বুঝাচ্ছি যে আমেরিকা কত বড়, ঠিক আছে? সো এখন ওই জন্য আমাদের জানতে হবে যে আমেরিকার কোন কোন শহর কি রকম, যেমন হচ্ছে যে এখানে কি বলে যে ডিসি ডিসি যে কি বলে, ডিসি হয়ে গেল শিকাগো, হ্যাঁ। সো শিকাগো আছে, ডিসি আছে, এগুলো খুব ভালো জায়গা। যে টিনেসি, ইউটিকে হচ্ছে টিনেসিতে, হ্যাঁ। তারপরে হচ্ছে এদিকে নিচে যদি আমি আসি, যে এখানে জর্জিয়া বেশ ভালো একটা স্টেট, খুব সুন্দর স্টেট। তারপরে এখানে ফ্লোরিডা আছে, ফ্লোরিডাতে আমরা হচ্ছে যে মায়ামি আছে, যে আমরা জিটিএ 5 খেলছি যারা তারা জানি, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এখানে লুইজিয়ানা আছে, লুইজিয়ানার হচ্ছে চিকেন অনেক ভালো, যে কেনটাকি আছে লুইজিয়ানার পাশে। আমি কই থাকি, আমি থাকি এখানে, আমি থাকি এই যে ওয়েস্ট ভার্জিনিয়ায় থাকি। ওয়েস্ট ভার্জিনিয়া একটা শহর, এই যে ওহাইওর বর্ডারের আশেপাশে, এখানে থাকে আর কি। জুম করে দেখালে বোঝানো যাবে। শার্লট ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা, শার্লট খুব ভালো একটা শহর, এখানে শার্লট। আর এদিকে হচ্ছে আটলান্টায়, খুব সুন্দর সুন্দর শহর। তারপরে হচ্ছে এদিকে যদি আমি টেক্সাসের দিকে যাই, টেক্সাস মরুভূমির মতো জায়গা, কিন্তু টেক্সাসে প্রচুর বাংলাদেশি থাকে। টেক্সাসে কিছু কিছু শহর খুবই ভালো, যে স্যান আন্টোনিও ভালো, অস্টিন ভালো, হিউস্টন ভালো। সো তারপরে হচ্ছে এদিকে নিচে ইউটিইপি, ইউনিভার্সিটি অফ টেক্সাস এল পাসো নামে একটা শহর আছে, একদম মেক্সিকোর পাশ দিয়ে, এটা ভালো। এদিকে ক্যানসাসে অনেকে থাকে, সেন্ট লুইসে থাকে, শিকাগোতে থাকে। এগুলোতে আবার লিভিং কস্ট, ভালো ভালো শহরে লিভিং কস্ট অনেক বেশি, সবগুলোতে স্যালারি বেশি হয়, বাট ওই তো বিভিন্ন ম্যাথামেটিক্স আছে আর কি, যে যেভাবে থাকে আর কি। কিছু কিছু জায়গাতে মানুষ কম থাকে, হ্যাঁ। সো সেসব জায়গাতে, এই যেমন এগুলোতে মানুষ কম থাকে, হ্যাঁ। তারপরে ইউটা তো পুরা হচ্ছে একদম মরুভূমি, মনে হয় আমেরিকায় থাকি, কিন্তু ইউটাও খুব সুন্দর জায়গা। সো এর পাশে আবার সিয়াটল আছে। তো আমাদেরকে আসলে মোটামুটি এই ভূগোলটা বুঝতে হবে আর কি, যে কোথায় কি রকম, এবং কানেক্ট করতে হবে। প্রচুর মুভি দেখছি আমরা অনলাইনে, আমেরিকার রিলেটেড তো সব মুভি, এবং প্রত্যেকটা জায়গার বৈচিত্র্য আছে। আমাদের মনে হয় যে আমরা শুধু রিসার্চই করবো, রিসার্চের বাইরে কিছু শিখবো না। আমি এরকম না। আমি এখন মানে হান্টিংটন শহরে গুগল ম্যাপে স্ট্রিট ভিউতে ঢুকে সবাইকে এখন আমি দেখাইতে পারবো যে আমি হান্টিংটন শহরে চিপাচাপা সব চিনি মোটামুটি। আমি সাইকেল চালা চালা ঘুরে বেড়াতাম, আমি রাজশাহী শহরে যেরকম চিপাচাপা নিয়ে ঘুরে বেড়াই, আমি প্রত্যেকটা জিনিস জানি। ওটা এটা এরকম হওয়া উচিত সবার, বিকজ আমি একটা জায়গায় থাকি, সেই জায়গা সম্পর্কে যদি আমি মানে ফুললি অ্যাওয়ার না থাকি, তাহলে আমি কি ধরনের মানুষ এলাম, তাই না? সো অনেকে বলে যে না আমি রিসার্চার, আমি কেন এত জানবো, কিন্তু আমার মতে এরকম হওয়া উচিত না। সবকিছু নিয়ে একটা মানে নলেজ থাকা উচিত, বিকজ আমরা যারা রিসার্চার তাদেরকে অনেক স্মার্ট হইতে হবে। আমেরিকার মানুষজন অতটা স্মার্ট না, মানে এভারেজ মানুষজন। সো লাইফে অনেক কমপ্লেক্সিটি আসবে পিএইচডি করতে যাওয়ার পর,
প্রতিদিন নতুন নতুন প্রবলেম সলভ করতে হয় লাইফে। সো সেগুলো সলভ করার মতো ক্যাপাবিলিটি থাকা লাগবে আর কি। আচ্ছা, সো এটার পরে এটা কেন বললাম, এরপরে হচ্ছে আমি যখন স্টেট গুলোর নাম জানবো, তখন না আমি ইউনিভার্সিটি গুলোর নাম জানবো, তখন না আমি হচ্ছে সেগুলোতে অ্যাপ্লাই করার জন্য জানবো, তখন আমি জানবো যে আমার লেভেলে কোন ইউনিভার্সিটি আছে, তখন আমি সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, সো এরপরে হচ্ছে মানে আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাই দিই। এই যে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই হয়। সো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার আগে কয়েকটা জিনিস, এক একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটের আর্কিটেকচার এক এক রকম, কোথাও হয়তো একাডেমিক্স এর ভিতরে আছে, কোথাও হয়তো আলাদা আছে। সো এখান থেকে আমি প্রোগ্রামস এন্ড ডিগ্রি দেখতে পারবো। প্রোগ্রামস এন্ড ডিগ্রির মধ্যে থেকে আমি এখান থেকে ডিগ্রি সিলেক্ট করতে পারবো যে গ্রাজুয়েট ডিগ্রি কিনা। আমি ইঞ্জিনিয়ারিং এ পড়ি, সো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমি কি কি সাবজেক্ট আছে, সো এখানে অ্যারোস্পেস আছে, বায়োমেডিক্যাল আছে, কম্পিউটার সায়েন্স আছে, সিভিল আছে, সো এখানে পিএইচডি প্রোগ্রাম আছে। সো কোন প্রোগ্রামটা কিরকম, কোন প্রোগ্রামটা কতদিনের, কোন প্রোগ্রামের সাথে অ্যাফিলিয়েশন কিরকম, তো এগুলো আমি খুঁজে বের করতে পারবো। তারপর এখান থেকে ক্লিক করে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রফেসরের প্রোফাইলে যাব। মানে ধরে নেই আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি, এখানে তো জাস্ট কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পিএইচডি লিখেছে। তো এটার জন্য অনেকগুলো অনেক 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 ভাবে অ্যাপ্লাই করে। সো আমি এখান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পিএইচডি ইউটিউবে, হ্যাঁ, সো আমি যদি এটা লিখে সার্চ দিই, তাহলে হচ্ছে যে ওদের আলাদা যে ইঞ্জিনিয়ারিং এর জন্য যে ওয়েবসাইটটা সেটা চলে আসতেছে। এখানে ওদের ওই প্রোগ্রাম সম্পর্কে লেখা আছে, এবং এখানে প্রফেসরদের কথা লেখা থাকবে যে কি কি প্রফেসর আছে, কে কি কি নিয়ে কাজ করে, কি কি ল্যাব আছে। আমেরিকাতে যে দেখালাম, ম্যাপ দেখালাম, আমেরিকাতে এক একটা ইউনিভার্সিটি কিন্তু এক একটা ফিচার। কোন ইউনিভার্সিটি হয়তো হাই পারফরমেন্স কম্পিউটিং এ ভালো কাজ করে, কোন ইউনিভার্সিটির মধ্যে হয়তো কোয়ান্টাম কম্পিউটার আছে, কোন ইউনিভার্সিটি হয়তো ভিএলএসআই নিয়ে খুব ভালো কাজ করে, মানে যারা কম্পিউটার সায়েন্স তারা বুঝবে। এক একটা রিসার্চ ফিল্ডের জন্য আলাদা আলাদা রিসার্চ ল্যাব আছে, সেই ল্যাবের জন্য ওই ইউনিভার্সিটিটা ভালো। এখন আমি যেসব বিষয় নিয়ে রিসার্চ করি, তা আমার সাথে কোন ইউনিভার্সিটি বেশি ভালো যায়, সেই ইউনিভার্সিটিতে আমি যাবো, সেই ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করবো, তাহলে সেটা আমার জন্য বেশ ভালো হবে। তো এরপরে আমি এখান থেকে প্রফেসর লিস্ট বের করবো। সো আমি এমনিতে ফার্স্ট দেখা দেওয়ার জন্য বলতেছি, তো ইউটিকে ইসিই ফ্যাকাল্টি লিস্ট, হ্যাঁ, আমি যদি এইভাবে ফ্যাকাল্টি লিস্ট লিখে সার্চ দিই, তাহলে হচ্ছে যে মোটামুটি এখানে আমি ফ্যাকাল্টিদের লিস্ট পাবো, ঠিক আছে। সো এখানে হলো মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটি এরকম ফ্যাকাল্টি লিস্ট থাকে। এখন এই ফ্যাকাল্টিদের মধ্যে থেকে আমি ফ্যাকাল্টিদের সাথে আমার কাজ যার সাথে যায় তাদের প্রোফাইল আমি খুঁজে বের করবো। এবং আরেকটা জিনিস আমাকে দেখতে হবে যে সবাই কিন্তু রিসার্চার হয় না, কিছু কিছু থাকে নর্মাল ক্লাস নেওয়া টিচার টাইপের। সো তারা হয়তো মানে তাদেরকে আমার মেল দিয়ে কোনো লাভ নাই। সো এখান থেকে আমি প্রত্যেকটা ফ্যাকাল্টির প্রোফাইলে যাব, তাদের প্রোফাইলের ভিতরে যে আমি তাদের যে লিঙ্কডইন আছে, আমি যখন প্রথমবার অ্যাপ্লাই করতেছি তখন আমি তাদের লিঙ্কডইনে তাকে আমি ফলো দিয়ে রাখবো, এবং তাদের ওয়েবসাইটে আমি ঢুকবো। তাদের ওয়েবসাইটে ঢুকে আমি হচ্ছে তার যে ডিটেল সেটা একটু পড়ে দেখবো। এবং এই সাথে আমি হচ্ছে মানে তখনই আমি মোটামুটি এই যে একটা অ্যানালাইসিস করতেছি, আমি তখন একটা নিজের জন্য একটা ইউনিভার্সিটি লিস্ট বানায় ফেলতে পারবো। অনেকেই বলে যে হচ্ছে যে ভাই এরকম রেডিমেড কোনো লিস্ট আছে কিনা। আসলে রেডিমেড লিস্ট সবসময় কাজ করে না, এবং তুমি একজন রিসার্চার হিসেবে যাইতেছো একটা জায়গায় পড়াশোনা করতে, তোমার প্রথম কাজ হচ্ছে নিজের লিস্টটা নিজেকে বানানো। বিকজ তোমার প্রোফাইল তুমি সবচেয়ে ভালো বুঝবা, অন্য কেউ তোমার জন্য প্রোফাইল বানাইতে পারবে না। সো তোমাকে তোমার জন্য তোমার ইউনিভার্সিটি হবে সার্চ দিতে হবে, প্রফেসর হবে সার্চ দিতে হবে। এবং এটা একটা হ্যাক প্রফেসর মেইলিং এর জন্য, আগেই বলে ফেলছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রফেসর প্রোফাইলে ঢুকতেছি না, তো তাদের প্রত্যেকের লিঙ্কডিন আছে। সো আমি যে কারো প্রোফাইলে মানে প্রফেসরের প্রোফাইলে যদি ঢুকি, সো এখান থেকে আমি দেখবো যে তার যে ওয়েবসাইট আছে, তার ফোন নাম্বার আছে, বায়োগ্রাফি আছে, রিসার্চ আছে। সো আমি তো মেইল পেলাম, এবং তার প্রত্যেকের পার্সোনাল ওয়েবসাইট থাকে। তো আমি এখান থেকে পার্সোনাল ওয়েবসাইটে যাই, তো এই যে আমি যদি এখানে পার্সোনাল ওয়েবসাইটে যাই, দেখা যাবে যে মেইলিং অ্যাড্রেস, এখান থেকে হচ্ছে মানে আমি লিঙ্কডইন পেয়ে যাবো। কিভাবে পাবো? অথবা তার নাম দিয়ে আমি জাস্ট লিঙ্কডইনে যদি সার্চ দিই আমি পেয়ে যাবো। এই প্রফেসররা এত সেলিব্রিটি টাইপের মানুষ হয় আমেরিকাতে, সবার নাম গুগল সার্চ দিলে পাওয়া যায়। সো তাদের থেকে আমি লিঙ্কডইনে কানেক্ট করে ফেলবো। এরপরে কি হবে যে পরের বছর ধরে নিলাম আমার কোনো চান্স হয়নি, পরের বছর আমার অ্যাপ্লিকেশনের প্রসেস ডিফারেন্ট হবে। দেখা যাবে যে আমার লিঙ্কডইনটা একটা ড্যাশবোর্ডের মতো হবে, কোন প্রফেসর কোনটাতে লাইক দিছে, আরেকজন প্রফেসর কে কোথায় খুঁজতেছে, আমার লিঙ্কডইনে আমি লগ ইন করছি, দেখতে পাইতেছি যে ও লাইক দিছে, সো আমি ওখানে অ্যাপ্লাই করে ফেলতে পারতেছি। সো আমার কিন্তু তখন আর খুঁজে খুঁজে মানে ইমেল করা লাগতেছে না, আমি জাস্ট যারা দিচ্ছে তাদেরকে আমি খুব ইজিলি পেয়ে যেতেছি। নেক্সট হবে আজকাল মোটামুটি 80 থেকে 90% প্রফেসরকে ইয়া দিয়ে দেয়। এর বাদেও হচ্ছে কোনো প্রফেসরের সাথে যদি আমার কাজ মিলে, তাকে আমি আলাদা করে মেল করতে থাকবো। প্রফেসর মেইলিং এর ক্ষেত্রে কয়েকটা কথা বলে নিই। প্রফেসর মেইলিং তো ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ। সো প্রফেসর মেইলিং এর ক্ষেত্রে একটা হলো যে আমি কিভাবে প্রফেসরকে মেইল করব, কখন প্রফেসরকে মেইল করব। সো প্রফেসর মেইলিং এর জন্য অনেক উপায় আছে, অনেকে এক একজন ভাবে অ্যাপ্লাই করে। মেইলের ভিতরে অনেক রকম ভাবে অনেক অনেক কিছু লেখে, এত কিছু লেখা উচিত না। সবচেয়ে বেটার আমার কাছে মনে হয়েছে যে যেটা কিভাবে কাজ করে, যে হয়তো এই প্রফেসরটা যে উনি কি মেশিন লার্নিং আর ইমেজ রিকনস্ট্রাকশন নিয়ে কাজ করে, তাই না? তো আমি ওনার গুগল স্কলারে যাব, গুগল স্কলারে যে আমি হচ্ছে ওনার
মানে রিসেন্ট কিছু পেপার দেখবো, বিকজ ওনার রিসেন্ট পেপার দেখলে আমি বুঝতে পারবো যে উনি রিসেন্টলি কি নিয়ে কাজ করতেছে। এবং তারপরে হচ্ছে আমি দরকার হলে যেটা মানে এখন তো এআই চলে আসছে, এখন তো লাইফ অনেক ইজি। সো আমি চাইলে হচ্ছে একটা খারাপ বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে সব আমি কপি করব, কপি করে হচ্ছে এআই কে বলবো যে একটা মেইল লিখে দাও, দিয়ে বলবো মানে এরকম লিখবো যে আমি আপনার পেপারটা পড়ছি, আপনার পেপারের সাথে আমার প্রোফাইল কানেক্ট হয়। কিন্তু একদম স্ক্যামারের মতো আচরণ করা উচিত না, একটু বুঝে শুনে মেল দেওয়া উচিত এআই কে দিয়ে করলেও। তবে এআই একটা ভালো বিষয় হচ্ছে যে আমরা তো এই পেপারটার ভিতরে খুঁজে বের করতে পারি যে হচ্ছে পেপারটা এমনি, এখানে এটুকু পড়লে তো আমি বুঝতে পারবো যে পেপারটা কি নিয়ে করা। এবং তারপরে তো আমি দরকার হলে পেপারটার ভিতরে যাইতে পারি, যে আমি দেখতে পারি, আমি এআই কে এটা জিজ্ঞাসা করে বলতে পারি যে এই পেপারে কি করেছে, কাহিনী কি, ঘটনা বুঝাই বলো। এ তো আমাকে একটা প্রম্পটে মোটামুটি বুঝাই বলবে, তখন কিন্তু আমি বেটার পারফর্ম করতে পারবো। আমি জানি এটাতে একটু সময় লাগে, এবং অনেকেই যেটা করতে চায় সেটা হচ্ছে যে আমি প্রফেসরকে রোজ 100 টাকা মেল পাঠাবো, আমার চান্স হলেই হলো। এইরকম ভাবে অ্যাপ্রোচ না করে, মানে এটা কোয়ান্টিটি ম্যাটার করে কিন্তু কোয়ালিটিও ম্যাটার করে। এটা হচ্ছে হয়তো দিনে আমি 5টা বা 10টা করে মেল পাঠাইলাম, বা দিনে আমি সর্বোচ্চ 20টা 25টা মেল পাঠাইলাম, আহ কিন্তু মানে ভালো কোয়ালিটি। কারণ একটা ছেলে যদি দিনে 10টা করেই মেল পাঠায়, তাহলে ও মাসে পাঠাবে 300টা মেল, তাই না? সো 300টা মেল কিন্তু খারাপ না, 300টা মেল মানে 300টা প্রফেসর, যদি প্রসপেক্টিভ প্রফেসর 300টাকেও লিটারালি পাঠাইতে পারে, আমার হয় 300-এর মধ্যে চান্স হয়ে যাওয়া উচিত। ও যদি মানে 300-এর মধ্যে রিপ্লাই না পায়, তার মানে আইদার ওর প্রোফাইল খারাপ, নাহলে নিজেকে বেচতে পারতেছে না, নাহলে হয়তো মেইল করতেছে স্ক্যামারের মতো। এরকম অনেকে থেকে 5,000 মেইল করছে, তার চান্স হয়নি। তো ওইভাবে কাজ করে না, প্রফেসররা বুঝে ফেলে যে কেউ স্ক্যামারের মতো মেইল দিচ্ছে নাকি ভালো মেইল দিচ্ছে। তো মেইলটা দিতে হবে যতটুকু সম্ভব কানেক্ট করে, যে এরকম যে আপনার এই পেপারটা পড়ছি, আপনার এই ব্যাপারে আমার এটা ভালো লাগছে। এবং যত ছোট রাখা যায় মেইলটা, যে যত ছোট ভাবে গুছায় লেখা যায়। এআই দিয়ে মেইল লিখো, কোনো সমস্যা নেই, কিন্তু জিসটা ভালো মতো বুঝে দিতে হবে যে আমি অমুক, আমি এই জায়গাতে পড়তেছি, এই অবস্থায় আছি, আপনার ল্যাবে এটা হচ্ছে, আপনার ল্যাবে আমি কাজ করতে চাই। প্রফেসরের ফান্ড থাকলে প্রফেসর রিপ্লাই দেবে, ফান্ড না থাকলেও অনেক সময় রিপ্লাই দেবে আমার কাছে ফান্ড নাই। ম্যাচ হয়ে গেলে যদি আমি নিজের কাজের সাথে প্রফেসরের কাজ ম্যাচ হয়, there is 80% প্রবাবিলিটি প্রফেসর রিপ্লাই দিবেই, আমি দেখছি। এবং প্রফেসর যদি রিপ্লাই দেয়, এরপর ইন্টারভিউতে ডাকে যদি কনফিডেন্টলি ইন্টারভিউ দিতে পারে। কেউ যদি ইন্টারভিউতে কল পায়, মানে তার ফান্ড পাওয়ার প্রবাবিলিটি ওরকম 60-70%। সো নিজেকে বেচতে পারতেছে কিনা, ওখানে ব্যাপারটা একটা বেচা টাইপেরই হয়। যে আমি হচ্ছে কিভাবে হচ্ছে প্রফেসরের কাছে নিজেকে সেল করবো, মানে ইটস অল অ্যাবাউট সেলিং ইয়োরসেলফ। সো মোটামুটি প্রফেসর মেইলিং এর জন্য এটাই স্ট্র্যাটেজি। নিজেকে প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিতরে খুঁজে খুঁজে যে লোকেশন দেখে দেখে, আমরা ইউএস নিউজ নামে একটা সাইট আছে, ইউএস নিউজে প্রত্যেকটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং আছে, ইউএস নিউজ ব্যবহার করতে পারি, কিউএস র্যাঙ্কিং এর যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। আমি কিউএস র্যাঙ্কিং দেখালাম না, বিকজ ইট প্রিটি মাচ বেসিক। ওখান থেকে আমি আমেরিকান ইউনিভার্সিটি গুলো সার্চ দেবো, সার্চ দিয়ে বের করবো, প্রত্যেক ইউনিভার্সিটির ভিতরে যাবো, যে আমার কি কি সাবজেক্ট আছে দেখবো, তারা কি সেন্ট্রাল ফান্ডিং নাকি প্রফেসর ফান্ডিং দেখবো। আমি দরকার হলে ওদের গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে মেইল দিব যে আমি এই বছরে এই ফলে বা স্প্রিং এ অ্যাপ্লাই করতে আগ্রহী, সো আমাকে মানে এখানে কি সেন্ট্রাল ফান্ডিং আছে কিনা। আমরা আরো কিছু মেল দেবো। সাফাত গতকালকে এই কথাটা বলছে যে আমরা 3-4টা প্রশ্ন করতাম, যে হচ্ছে যে জিআরই দেওয়া যাবে কি, মানে জিআরই লাগবে কিনা, তারপরে হচ্ছে যে আইএলটিএস এর সার্টিফিকেট ডিরেক্ট পাঠাইতে হবে নাকি আমি অনলাইনে আপলোড করলে হবে, এরকম প্রশ্ন আমরা করতে পারি। সো এবং আমি অ্যাপ্লাই করতে, আমি একটু গরিব দেশের মানুষ, আমার এখন টাকা পয়সা নেই, অ্যাপ্লিকেশন ফি ওয়েভার দেওয়া যাবে কিনা, এরকম টাইপের মেইল দিলে অনেক সময় ওখান থেকে কিছু কিছু ওয়েভার কোড, প্রোমো কোড পাওয়া যায়, অনেকে ওয়েভার কোড দেয়। সো এইভাবে হচ্ছে আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করব, লিস্ট করব, এবং তারপরে নিজের সাথে যাই, মানে আমার শহরের, মানে আমি যে শহরে থাকতে চাই সেই শহরের সাথে কানেক্ট করে, মানে সেখানে বাংলাদেশি কমিউনিটি আছে কিনা, বাংলাদেশি কমিউনিটির সাথে থাকবো না সেটাও ডিফারেন্ট বিষয়, কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশি দোকানপাট আছে কিনা, বাংলাদেশি খাবার দাবার পাওয়া যায় কিনা। আমি যেখানে থাকি সেখানে কাঁচামরিচ পাওয়া যায় না, সো কাঁচামরিচ ছাড়া যদি কেউ বেঁচে থাকতে চায় সে থাকতে পারবে, সমস্যা নাই। হালাপিনো দিয়ে আলু ভর্তা করে খাই। তো এইসব জিনিসপাতি আসলে মানে একটু মাথায় নিয়ে আর কি হচ্ছে এই কাজগুলো করতে হবে। সো এই গেল মোটামুটি অ্যাপ্লাই করার, মানে প্রফেসর মেইল করার আর কি প্রসেস। আচ্ছা, এবার হচ্ছে যে মানে এখানে কিভাবে অ্যাপ্লাই করব। এখানে অ্যাপ্লাই করার যে পোর্টাল, দেখি আমি এখানকার স্টুডেন্ট, মানে আমি এখানে চান্স পাইছিলাম, তো মানে আমি লগ ইন করতে পারবো, দেখি অ্যাপ্লাই। সো এখান থেকে আমি অ্যাপ্লাই যাবো আর কি। মোটামুটি আমি এখন সব রেডি করে ফেলছি। সো আমি এখানে অ্যাপ্লাই অ্যাজ এ গ্রাজুয়েট স্টুডেন্টে যাব। এখানে ইন্টারন্যাশনাল আমি যদি অ্যাপ্লাই করি, এখানে গ্রাজুয়েট আছে, অনলাইন আছে। অনলাইন অ্যাপ্লাই করবো না আমরা, অনলাইনে আমাদের অ্যাপ্লাই করলে হবে না। এখানে নিউ অ্যাপ্লিক্যান্ট আছে, রিঅ্যাডমিশন আছে, আমরা নিউ অ্যাপ্লিক্যান্ট হিসেবে যাব। তারপরে এখানে যে আমরা এদের যে
এই যে অ্যাপ্লিকেশন সিস্টেমটা, এটাকে সম্ভবত বলে গ্র্যাড ক্যাশ। এটা এটা সব ইউনিভার্সিটির জন্য সেম, মানে এই জিনিসটা এভাবেই কাজ করে। কিন্তু জিনিসটা হচ্ছে যে মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ঢুকে ঢুকে করা লাগে, এটা একটা বোরিং জিনিস। মোটামুটি ইনফরমেশন সেম নেয় আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি লগ ইন করবো। তো এই যে এর আগে আমি আর কি হচ্ছে অ্যাপ্লাই করছিলাম, যেটা চান্সও পাইছিলাম। তো তারপরে হচ্ছে যে আমি হচ্ছে লাস্টে রিজেক্ট করে দিয়েছিলাম। আমি একটু দেখাই। তো অ্যাপ্লিকেশনের জন্য প্রসেসটা কিরকম, যে এখানে ঢোকার পরে হচ্ছে প্রথমে নিজের পাসপোর্টের ইনফরমেশন চাবে, নিজের ডিটেইল ইনফরমেশন চাবে, যে আমি হচ্ছে কি কোথায় কোথায় পড়াশোনা করছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার সার্টিফিকেট আপলোড করতে হবে, তার সার্টিফিকেট ইনফো লিখতে হবে, ওখানে এসওপি আপলোড করতে হবে, সিভি আপলোড করতে হবে। তারপরে হচ্ছে ইউনিভার্সিটির মধ্যে এলওআর এর একটা পোর্টাল থাকে, যেখানে আমি আমার প্রফেসরদের নাম লিখতে পারবো, যে আমি এই প্রফেসর থেকে রিকমেন্ডেশন নিতে চাই। তাদের মেইলে রিকমেন্ডেশন গুলো চলে যাবে। তো তারপরে তাদেরকে ওখানে মেইলে ক্লিক করে তাদের জন্য একটা পোর্টাল অন হবে, সেখানে ঢুকে তাদেরকে মানে এসওপি মানে কি বলে হচ্ছে রিকমেন্ডেশন গুলো দিতে হবে। সো রিকমেন্ডেশন কিন্তু তাহলে অন এভারেজ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে 3টা করে রিকমেন্ডেশন লাগে। তার মানে মোটামুটি আমি 10টাতে অ্যাপ্লাই করলে 30টা রিকমেন্ডেশন দিতে হবে। আমার আগে থেকে প্রফেসরদের সাথে কথা বলে রাখা উচিত, এবং বাংলাদেশি প্রফেসররা তো এরকমই। তো ইউজুয়ালি কি হয়, বাংলাদেশি প্রফেসরদেরকে আমরাই হচ্ছে মানে বলে দিই যে হচ্ছে যে স্যার আমি অ্যাপ্লাই করতেছি, আমি আইএলটিএস এরকম পাইছি, আমাকে একটু রিকমেন্ডেশন দিয়ে দিন। তারপরে কি করি, যে আমরা নিজেরা একটা রিকমেন্ডেশন লিখে দেখাই স্যারকে, স্যার রিভিউ করে ফাইনাল করে সই করে, তারপরে ওটা আমরা রেডি করে রাখি। তারপরে স্যাররা এদের যদি খুব অ্যাক্টিভ হয় তাহলে সে নিজে ঢুকে পোর্টালে আপডেট করে দেয়, আর না হলে দেখা যাচ্ছে আমাদেরকে আবার যেতে হয় যে স্যার 10টা মেল গেছে, মানে স্যারের রুমে যেয়ে বসে, যে স্যার তাহলে হচ্ছে একটু এটাতে ঢুকে ঢুকে একটু আপডেট করেন স্যার, যে একটা দুটা করে এইভাবে ডান করাতে হবে। এবং পুরো জিনিসটা কিন্তু অ্যাপ্লিকেশন ডেডলাইনের মধ্যে করতে হবে। ইউজুয়ালি সেন্ট্রাল অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে ফলের জন্য ডিসেম্বর 15। সো এর মধ্যে আর কি মানে স্যারদের উপর কিন্তু একটা ডিপেন্ডেন্সি আছে। তার মানে অ্যাটলিস্ট 6 থেকে 7 দিন আগে আমার অ্যাপ্লিকেশন শেষ করতে হবে। নাহলে কিন্তু মানে আমি যদি সব করলাম, টাকা দিলাম, কিন্তু রিকমেন্ডেশন পাইলাম না, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটাই রেডি হলো না। মানে সবকিছু দিয়ে ফাইনাল করার পর অ্যাপ্লিকেশনটা ওরা বোর্ডে তখন পাঠানোর জন্য রেডি করে। যদি ওটাই না হয় তাহলে ডেডলাইন পার হয়ে গেছে, ফাইল পাঠানোর দায়িত্ব তো ওদের না, কোথায় ফালা রেখে দেবে। মানে ওদের অ্যাডমিশন নিয়েও কিন্তু আমাদের মতোই, মানে ওদের যে একাডেমিক্সে যারা কাজ করে, ওই আমাদের বাংলাদেশের যেরকম ভার্সিটির লোকজন ওরকমই আর কি, ঠিক আছে। সো এত এত ভালো মনে করার কিছু নাই। আচ্ছা, সো এখানে আমি হচ্ছে আমার সিভি আপলোড করছি, এসওপি আপডেট করছি, এগুলো কি এখান থেকে দেখা যায়? এই যেমন আমি আমার ট্রান্সক্রিপ্ট আপলোড করছি, আমি এখানে রেজুমে আপলোড করছি, পার্সোনাল স্টেটমেন্ট আপলোড করছি। হ্যাঁ, এই যে এখান থেকে মোটামুটি এইসব জিনিসপত্র আপডেট করতে হয়। এখানে নিউ অ্যাপ্লিকেশনে যদি আমি ট্রাই করি তাহলে আমি হয়তো দেখাতে পারতাম। তো মোটামুটি নিউ সবকিছু এখানে আর কি আপডেট করতে হয়। আমার মনে হয় এটা দেখানোর তেমন কিছু না, একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য। এবং এই সেম জিনিসের জন্য একবার ইনফরমেশন গুলো রেডি করে ফেললে, সব সার্টিফিকেট স্ক্যান করে একটা ফোল্ডারে রেখে দিলে, ইনফরমেশন রেডি করে ফেললে, একটা অ্যাপ্লাই করে ফেললে বাকিগুলোতে অ্যাপ্লাই করা ধীরে ধীরে স্পিডি হয়ে যায়, মোটামুটি আমরা করে ফেলতে পারি। সো আজকে যদি আমাদের সময় খুব বেশি নেই, সো আমি এটা দেখালাম না, বিকজ এটা আমার মনে হয় সবাই পারবে ক্লিক করে করে যাইতে, যে ডাটা নিজস্ব ডাটা আপডেট করতে। তো এই গেল হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। এখন সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সিভি। সিভি কিরকম করে বানাবো? এখানে অনেক সাবজেক্টের হয়তো মানুষজন আছে। সিভি আমরা বাংলাদেশের যে রেজিউমে, যে ছবি আল্লাহ এক পাতার যে সিভি বানায়, ওইসব দিয়ে হবে না, ঠিক আছে। সো আমি কিভাবে বুঝবো যে আমার কেমন সিভি বানানো উচিত? এর জন্য বেস্ট এক্সাম্পল হচ্ছে আমার সাবজেক্টে যারা কাজ করে তাদের সিভি দেখা, তাই না? সো সব আমি অ্যাপ্লাই করতেছি হয়তো আমেরিকা একটা ইউনিভার্সিটিতে, ধরে নিলাম ইউটিকেতে। সেই ইউটিকেতে হয়তো আমি একটা প্রফেসরের একটা প্রোফাইল দেখবো, ঠিক আছে। সো আমি হয়তো ইউটিকে টিকেল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যেখানে আমি গেছিলাম ওখানে আমি গেলাম। তারপরে হচ্ছে ওখানে আমি ফ্যাকাল্টি লিস্টে গেলাম। হ্যাঁ, ফ্যাকাল্টিতে গেলাম, ফ্যাকাল্টি, এখানে ফ্যাকাল্টির ভিতরে গেলাম। তারপরে আমার সাবজেক্টে যে ফ্যাকাল্টিরা আছে তাদের আমি হচ্ছে কি ব্যাপার, অফিস অফ, এটা তো ডিরেক্টরি ধরে নিলাম এটা। হ্যাঁ, তো তারপরে হয়তো আমি ধরে নিলাম যে আমি এই প্রফেসরের প্রোফাইল দেখবো। আমি ওনার প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে হচ্ছে আমি নিশ্চয়ই এখান থেকে, এটা তো মোটামুটি একটা বায়োগ্রাফি টাইপের দেওয়া আছে, কিন্তু আমি চাইলে তার নাম দিয়ে সার্চ দিতে পারি, বা হচ্ছে প্রত্যেকের নিজস্ব একটা আলাদা ওয়েবসাইট থাকে। তো তাদের ওয়েবসাইটে আমি যেতে পারি, তাদের ওয়েবসাইটে যে তাদের যে যে কাজকর্ম আছে, যে পার্সোনাল ওয়েবসাইট আছে, পার্সোনাল ওয়েবসাইটে আমি গেলাম। পার্সোনাল ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে আমি তাদের প্রত্যেকের ওয়েবসাইটে নিজস্ব সিভি আপলোড করে রাখে তারা, যেমন তার রিজিউমে আপলোড করে রাখছে, ঠিক আছে। সো এই যে এখানে রিজিউমে আপলোড করেনি, অনেকে সিভি আকারে আর কি হচ্ছে রিজিউমে আপলোড করে রাখে, অনেকে এইভাবে রাখে। সো এইভাবে আমরা খুঁজে দেখবো যে অন্যান্য প্রফেসরদের সিভিটা কিরকম। হ্যাঁ, সো আমি যদি ফর এক্সাম্পল দেখাই, আসলে খুব একটা বেস্ট এক্সাম্পল হলো না, সিএসসি এর কোন একটা প্রফেসরের যদি আমি নাম দেখাই,
কার সিভি দেখালে ভালো লাগবে? কয়েকদিন আগে তো দেখলাম। দেখি, ইনি হচ্ছে আমাদের একজন প্রফেসর। হ্যাঁ, আমাদের, ইনি বাংলাদেশি। ইনি হচ্ছে আমাদের মার্শালের একজন প্রফেসর। তো এনার এনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা কি এখানে কাজ করে? আচ্ছা, এটা তো, এই ওয়েবসাইটটা আমারই তো বানানো। এটাতে এখানে মনে হয় সিভি দেয় নাই। আচ্ছা, কাট হতে পারে। না, এনাদের সিভি দেখা যাচ্ছে না। আচ্ছা, ভালো এক্সাম্পল দরকার, ভালো এক্সাম্পল আর কার দেখাতে পারি? আচ্ছা, আমি আমার সিভি দেখালে তো পারি। আমার সিভিটা তো ভাইয়া আসলে আমি পারফেক্ট। আহ, হ্যাঁ, হ্যালো। ভাই আমি চ্যাটে হচ্ছে একজনের প্রোফাইল দিয়েছি, উনি আমাদের ইবিরি অ্যালুমনাই। হুম হুম তো উনি ওনার প্রোফাইলটাও চাইলে দেখাইতে পারেন, হুম মোহাম্মদ হুম। আলী মুনি, সিএসসি রিসার্চার। আচ্ছা, আহ, chat-এ মোটামুটি 32,000 প্লাস সাইটেশন আছে ওনার নামে সম্ভবত। এখানে যেটা আমি চাইতেছি সেটা হচ্ছে প্রত্যেকে যেন নিজস্ব মানে আহ, যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট এক্সপার্টের সিভিটা যেন অ্যানালাইসিস করে। এটা করলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে তাদের মতো করে মানে কাজ করার মতো চিন্তার একটা জায়গা তৈরি হয়। হ্যাঁ, আর হচ্ছে ইউজুয়ালি তাদের নিজস্ব যে পার্সোনাল ওয়েবসাইট থাকে সেখানে আর কি সিভি দিয়ে রাখে, এমনি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল একটা সিভি দিয়ে রাখে। আহ, আচ্ছা, এটা তো হচ্ছে প্রোফাইল, এখানে সিভি কই? মানে এরকম জায়গাতে সিভি সিভি থাকে আর কি। হ্যাঁ, এখানে এখানে মনে হয় সিভি নাই। আচ্ছা, তো ওই সিভিটা খুঁজে বের করে আর কি হচ্ছে, বা আমরা নেটে সার্চ দিলেও, আমরা এখন টাইম কম তাই আমি দেখাতে পারতেছি না, বাট নেটে সার্চ দিলেও সিভি পাওয়া যায়। দেখি, আমার না, সিভি নেই। সো কেউ কেউ সিভি একদম পাবলিকলি ওপেন করে রাখে, বিকজ তারা তাদের ক্যারিয়ারে গ্রোথের জন্য। আচ্ছা, আমি আমার সিভিটাই দেখাই আর কি। আহ, আমার কোন সিভিটা আছে এখানে? So আমার সিভিটা একটু লেন্দি। আচ্ছা, এটা একটা স্যাম্পল সিভি আর কি। এটা এটার পরে একটা আপডেট সিভি করছি তো মোটামুটি। আহ, এখানে আমি কিন্তু খুব টেকনিক্যাল জিনিসপাতি লিখছি, যে আমি এখানে পড়াশোনা করতেছি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? আহ, তারপরে হচ্ছে আমার পাবলিকেশন কোথায় কোথায় হয়েছে, আমার রিসার্চ ভাইয়া একটু এক্সপিরিয়েন্স কি কি জুম আছে। করলে সম্ভবত ভালো ও হয়, আচ্ছা, খুব হ্যাঁ ছোট হ্যাঁ 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 দেখাচ্ছে। হ্যাঁ, ছোট দেখাচ্ছে, হ্যাঁ। সো এবং এটা একটা মানে একটা স্ট্রাকচার একটা ওয়েতে করা, এবং এটা একটা ওভারলিফের একটা টেমপ্লেটে করা বোধহয়, মানে ওভারলিফে করা বা হচ্ছে আহ, কোন একটা ইয়াতে করা। এবং এই ইউজুয়ালি সিভি গুলো এরকম টাইপের দেখতে হয়, প্রফেসরদের সিভি গুলা, যে এরকম নাম থাকে, তারপরে হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট থাকে, তারপরে একাডেমিক ক্রেডেনশিয়াল থাকে, পাবলিকেশন যেটা আছে সেগুলো থাকে, রিসার্চ এক্সপিরিয়েন্স লেখা থাকে। আমি জাপানে গেছিলাম স্টুডেন্ট এক্সচেঞ্জ হিসেবে, সেখানে সেগুলো আছে, স্কিলস গুলো লেখা আছে, তারপর প্রফেশনাল এক্সপিরিয়েন্স গুলো দেওয়া আছে। সো এই সিভিটা আমার পুরাতন সিভি, এটা এটা নতুন সিভি না। আমি বিভিন্ন প্রজেক্টে, আমার নতুন সিভিটা প্রায় 6 পাতা। সো এটা আমি মানে দেখাবো। আমার সিভিটা আসলে বেস্ট এক্সাম্পল না, এই জন্য যে আমি তো এখন স্টুডেন্ট, তাই না? সো প্রফেসরদেরটা দেখলে আসলে আরো সুন্দর একাডেমিক সিভি বানানোর একটা আইডিয়া পাওয়া যায়, এবং ওই অনুযায়ী আর কি মানে কাজ করা যায়। যে হ্যালো, হ্যাঁ, আচ্ছা, তো ওই অনুযায়ী হচ্ছে সাজানো যায়। সিভিটা হচ্ছে আমি আমার সাবজেক্টের যে সাবজেক্ট এক্সপার্ট আছে, এরকম আমি স্টাডি করতে গেলেই পাবো, দেখবো যে সিভি দেওয়া আছে, সেই অনুযায়ী আমি তার যে সিভি আছে সেই সিভির দেখে আমার সিভিটা ওই অনুযায়ী বানাবো। এটা এক নাম্বার। এখন সিভিতে হচ্ছে, সিভির জন্য তো কাজ করতে হবে। সিভির জন্য কাজ কি, মেইনলি রিসার্চের জন্য রিসার্চার মানে রিসার্চ করতে হবে, রিসার্চ প্রোফাইল বানাইতে হবে, এবং
ট্রাই করব যেন একটু জেনেরিক ভাবে বানাইতে পারি, যেন হচ্ছে সবগুলা ল্যাবে আমি অ্যাপ্লাই করতে পারি ওই অ্যাঙ্গেলে, বা আমার সাথে যেন এমন এমন রিসার্চ, গতকালকে একটা প্রশ্ন আসছিল যে কি নিয়ে রিসার্চ করব, সেসব জিনিস নিয়ে রিসার্চ করা উচিত যেসব জিনিস নিয়ে প্রফেসর রিসার্চ করতেছে। তো আমি যদি এখন থার্ড ইয়ারে থাকি বা ফোর্থ ইয়ারে থাকি, আমার এখন কেবল কাজ করা শুরু, আমি সার্চ দিয়েই প্রথমে বের করে ফেলবো কোন কোন ইউনিভার্সিটি আছে, কোথায় কোথায় আমি যেতে চাই, সেখানকার প্রফেসররা কি কি নিয়ে কাজ করছে, তারপরে তাদের কাজ করার যে রিসার্চ গুলো আছে, টপিক গুলো আছে, সেগুলোর আমি ধার দিয়ে ধার দিয়ে কাজ করবো, যাতে আমি খুব ইজিলি তার সাথে কানেক্ট করতে পারি। তো এটাও কিন্তু একটা রিভার্স অ্যাপ্রোচ হতে পারে, যেটা খারাপ না, মানে এভাবে অনেকে ট্রাই করতে পারে। এটা গেল মোটামুটি সিভি। এসওপি কি? এসওপির জন্য আমি এসওপির জন্য সবচেয়ে বেস্ট এক্সাম্পল যেটা, আমি সেটা তাড়াতাড়ি দেখাই দিই, বিকজ এসওপি নিয়ে একদিন সারাদিন যদি কেউ বলে তাও শেষ হবে না। সো এমআইটি এসওপি স্যাম্পল, যখন আমি প্রথমে অ্যাপ্লাই করি আমি আর সাফায়াত মিলে, তখন আসলে আমরা অনেক প্যারা খাইছি যে কিভাবে এসওপি লিখবো, এসওপি তে কি কি করা উচিত, কি কি করা উচিত না। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট, এটা আমরা অনেক পরে পাইছি। সো এসওপি মানে হচ্ছে এসওপি, আর হচ্ছে এসওপি মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, আর আরেকটা হচ্ছে যে আছে রিসার্চ স্টেটমেন্ট বলে একটা জিনিস আছে, কোথাও রিসার্চ স্টেটমেন্ট আলাদাভাবে নিতে চাই। সো রিসার্চ স্টেটমেন্ট জিনিসটা অনেকটা টেকনিক্যাল, এবং হচ্ছে যে দেখি আমি মনে হয় একটা বের করে রাখছিলাম, রিসার্চ স্টেটমেন্ট, হ্যাঁ এটা এটা একটু দেখাই দিই। সো এটা হচ্ছে একটা চাইনিজ একটা প্রফেসরের রিসার্চ স্টেটমেন্ট। সো ও ও হচ্ছে 10 পাতা একটা রিসার্চ স্টেটমেন্ট লিখছে যে ও কি কি জিনিস নিয়ে কাজ করছে, ও এটা একটা পেপার লেখার মতো করে লিখছে যে কি কি কাজ করছে, ওর সাইন্টিফিক অ্যাচিভমেন্ট কি কি, এবং খুবই টেকনিক্যাল যে ও কি কি আবিষ্কার করছে, কিভাবে কি কি আবিষ্কার করছে, এবং ওভারঅল জার্নি যে ও কিভাবে কিভাবে কাজ করে গেছে। তো একটা পেপার যেভাবে আমরা লিখি সেইভাবে আর কি হচ্ছে, মানে পেপার লেখার মতো না, বাট মোটামুটি ওয়ে মাছ টেকনিক্যাল ভাবে রিসার্চ স্টেটমেন্ট গুলো লেখে, যেখানে আর কি গল্প কম থাকে, জাস্ট আমার রিসার্চ জার্নি কানেক্ট করা, যে আমি কি মোস্টলি এসওপি রিসার্চ স্টেটমেন্ট সবগুলোতে একটা প্রশ্নের উত্তর দিতে চাই যে আমি কি প্রবলেম নিয়ে কাজ করছি, প্রবলেমটাতে আমি যখন কাজ করছি তখন আমি প্রবলেমটা কতটুকু দেখছি, যে প্রবলেমটা কোন স্টেজে ছিল, এবং সেখানে আমি কতটুকু কন্ট্রিবিউশন করছি, ওটা কাজ করতে যে আমি কি ঝামেলায় পড়ছি, সেই ঝামেলা কিভাবে সলভ করছি, ওভারঅল আমার লার্নিং কি হয়েছে, এবং এই লার্নিং থেকে আমি কিভাবে নিজেকে গ্রো গ্রো করছি, বা নেক্সট কাজটা আমি কিভাবে করছি। ইউজুয়ালি মানুষজন আমরা যখন কাজ করি আমরা একই ফিল্ডের মধ্যেই কিন্তু আশেপাশে দিয়ে কাজ করতে থাকি ওভারঅল লার্ন করতে করতে। সো ওইটাকে সুন্দর করে দেখানো, অনেক জায়গাতে এই রিসার্চ স্টেটমেন্টটা আলাদা করে চাই, আর হচ্ছে এসওপিটা আলাদা করে চাই। এসওপি করা টেকনিক্যালি একটু কঠিন, বিকজ এসওপি অনেক জায়গাতে লিখে দেয় যে 2 পাতার মধ্যে করতে হবে, কোথাও লেখা থাকে 1 পাতার মধ্যে করতে হবে, তখন এসওপি করাটা কঠিন হয়ে যায়। এসওপিটা হচ্ছে, এটা আমি দিয়ে দিব, এই ডকুমেন্টটা আমি দিয়ে দিব, মানে এক্সাম্পল হিসেবে, সমস্যা নেই। এসওপির জন্য এই লিঙ্কটাও দিয়ে দেবো, এখানে 3টে এসওপি আছে। সো এসওপিটা হচ্ছে ওই একই রকম যে কথাগুলো বললাম সেগুলো লিখতে হয়, কিন্তু মোর লাইক স্টোরি টেলিং বেসিসে। আইকার আমলে, মানে আইকার আমল বলতে কেউ যদি আন্ডার গ্রেডে অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে এসওপিটা একটু ডিফারেন্ট হয়, মানে অনেক ইসিএ নিয়ে কথাবার্তা থাকে, অনেক কিছু নিয়ে কথাবার্তা থাকে, গল্প টাইপের ইয়া বেশি হয়। কিন্তু এখানে আর কি খুবই টেকনিক্যাল ভাবে লিখতে হয়, কিন্তু টেকনিক্যাল কথাবার্তা লেখা যাবে না। যেমন হচ্ছে যে আহ, এটা একটা এক্সাম্পল, হ্যাঁ। সো এই এক্সাম্পলটা যদি দেখাই, তো ইউজুয়ালি এসওপি তে মানুষজন খুব শর্টকাটে মানুষজন লিখে যে আমি আসলে কি নিয়ে কাজ করছি, কিভাবে কাজ করছি, ওভারঅল আমি আমার যে জার্নিটা, সে কিভাবে আমি হচ্ছে গ্রো করলাম ওভারঅল রিসার্চের মাধ্যমে, সেটাকে এখানে ব্যাখ্যা করে। এবং আমার মনে হয় কেউ যদি এই 3টা এক্সাম্পল আছে, এখানে 3টা পিডিএফ আছে, 3টা পিডিএফ যদি কেউ দেখে তাহলে ওর এসওপি লিখতে কোনো সমস্যা হবে না। এবং এইটা হচ্ছে আমার মতে সেরা এসওপির মানে গাইডলাইন, যেটা ব্যবহার করে যে করে এসওপি লেখা উচিত। সো এসওপি লেখা শেখানোর তেমন কিছু নাই। এসব শেখানো বলতে মানে আমি যদি এরকম হয়, মানে তাহলে আমার একটা সেশন করতে হবে যে সবাই এসওপি লিখে নিয়ে আসবে, আমি ওদের সবাই এসওপি পড়বো, পড়ে পড়ে জাজ করবো যে এসওপি কেমন হয়েছে। এসওপি তে কয়েকটা জিনিস বলা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রত্যেকটা লাইনের মধ্যে একটা কানেকশন থাকে। আমি এই লাইনে একটা কথা বলতেছি, পরের লাইনে কিন্তু এই এই লাইনের সাথে একটা, মানে এই লাইনের সাথে কানেকশন আছে। প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে একটা কানেকশন থাকে, এই প্যারাগ্রাফের মধ্যে একটা কানেকশন থাকে, লজিক্যাল ফ্লো একটা কানেকশন থাকে, এবং পুরো জিনিসটা খুব স্ট্রাকচার্ড ভাবে লিখতে হয়। এটাই হচ্ছে লেখার মেইন জিনিস। যেমন এখানে কি বলছে যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অমুক ল্যাব সিন্স মাই সেকেন্ড সেমিস্টার ইন এএসএস, তবে দি ল্যাব লেখা আছে, তার মানে কিন্তু আগের লাইনের সাথে কানেক্ট করছে। পরের লাইনে যদি আমি যাই মাই ওয়ার্ক, ঠিক আছে। সো মানে এগুলো কিন্তু টেকনিক্যালি হচ্ছে খুব সুন্দর করে প্রত্যেকটা লাইনের সাথে লাইনের মধ্যে একটা কানেকশন আছে, যে কানেকশনটা খুব সুন্দর করে মেনটেন করতে হয়। 2 নম্বর হচ্ছে এসওপি তে একটা প্যারাগ্রাফ থাকে যে হচ্ছে যে ওই ইউনিভার্সিটিকে পাম দেওয়া টাইপের একটা, যে আমি ইউনিভার্সিটি এই ল্যাবে অ্যাপ্লাই করতেছি বিকজ ইউনিভার্সিটি কালচার এরকম,
ওটা একটু জেনারিক টাইপের হয়। আর এই ধরনের সেন্টার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এসওপিটা খুবই ইম্পর্টেন্ট, খুবই অনেকের হয়তো সিজিপিএ খারাপ, রিসার্চ প্রোফাইল খুব ভালো না, কিন্তু ওর এসওপি যদি সুন্দর করে লিখতে পারে তাহলে হচ্ছে ও কিন্তু মানে প্রত্যেকটা জিনিসে আলাদা মার্কস থাকে, এসওপিতে মার্কস থাকে হয়তো 3 মার্কস, হয়তো এলওআর এ 3 মার্কস। হ্যাঁ, সো এসওপি খুব ইম্পর্টেন্ট এই জায়গাতে, যে হয়তো এসওপিটা খুব ভালো হলে হয়তো এসওপির জন্য সে চান্স পেয়ে যাবে। সো এসওপি নিয়ে আসলে আলাদা একটা সেশন করার মতো, মানে এইভাবে একদিনে এত কিছু এভাবে শেষ করা আসলে সম্ভব না। তো আমি সাজেস্ট করব যে হচ্ছে এসওপির এই যে এমআইটির যে হচ্ছে এই লিঙ্কটা আছে, আমি দিয়ে দিব এখানে আমাদের ওয়ার্কশপ শেষে। সো ওখানে যে 3টা যে স্যাম্পল আছে ওই 3টা স্যাম্পল দেখে আর কি হচ্ছে যে এই যে এটা, হ্যাঁ, এই 3টা স্যাম্পল দেখে আর কি ওইভাবে এসওপি লেখা। এবং আমি তো মোটামুটি অনলাইনে অ্যাভেলেবল থাকি, আমার কাছে মেইল করলেও হবে, আমাকে মেইল করলে আমি সময় পেলে আমি রিভিউ করে দেবো অনেকে। এবং ব্যাপারটা এমন না যে একবার এসওপি লিখবো ওটা শেষ, এসওপি প্রথমবারে কারোরই ভালো হয় না। সো 30, 40, 50, 100 বার লেখার পরে এসওপিটা সুন্দর হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা এসওপি লিখতে হয়, বিকজ ওই ইউনিভার্সিটির জন্য ওই ল্যাবের জন্য ওই অনুযায়ী আসলে এসওপিটা কাজ করে। এলওআর এর ক্ষেত্রে কিভাবে এলওআর লিখবো? এলওআর এর ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আমি একটা মানুষকে বলতেছি যে আমার সম্পর্কে একটা রিকমেন্ডেশন দেন। এখন আমাকে সে চিনেই না, সে কি রিকমেন্ডেশন দিবে? মানে আমার কাছে একটা আননোন মানুষজন যদি এসে বলে যে আমাকে আমার সম্পর্কে রিকমেন্ডেশন দেন, তো আসলে সে আমি কিন্তু বলতে পারবো না। কিন্তু একটা মানুষ যার সাথে আমি অনেক দিন ধরে মানে কাজ করছি, চলাফেরা করছি, সে কিন্তু রিকমেন্ডেশন দিলে তার রিকমেন্ডেশনটা অবশ্যই ফার বেটার হবে। সো এখন বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমাদের প্রফেসরদের সাথে খুব একটা কানেকশন থাকে না, যে কি লিখবো, কিছু লেখা থাকে না। এখন চ্যাট জিপিটির যুগে রিকমেন্ডেশন যদি আমি চ্যাট জিপিটিকে বলে দিই, চ্যাট জিপিটি রিকমেন্ডেশন লিখে দেয় যে এইভাবে এভাবে এভাবে লিখলে এরকম করা যেতে পারে। কিন্তু তাহলে হচ্ছে মানে জাস্ট আমাকে কানেকশন গুলো বের করে করে দিতে হবে। দুই হচ্ছে রিকমেন্ডেশনের ক্ষেত্রে মানে ভালো পদবীর মানুষজন ম্যাটার করে অনেক বেশি। মানে আমেরিকা একটা শো অফ করা কান্ট্রি, সো নিজেকে যদি এরকম হাই পারফর্মিং টাইপের শো অফ করা যায় তাহলে চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। সো যেমন হচ্ছে যদি ইউনিভার্সিটির ডিন যদি হচ্ছে দেয়, তাহলে আরে বাপরে বিশাল ব্যাপার, ডিন ওকে একটা রিকমেন্ডেশন দিচ্ছে, হ্যাঁ, বা হয়তো আরো উপরে যদি ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ভিসি যদি একটা রিকমেন্ডেশন দেয় তাহলে তো আরো ভালো। কিন্তু জিনিসটা হচ্ছে এটা মানে ব্যাপারটা এমন না যে সবসময় সবাই দিতে পারে, তারা তো অনেক বিজি টাইপের মানুষ থাকে। বাট এটা যদি ম্যাচ করে করা যায়, যেমন সুইডেনে একটা ইউনিভার্সিটি ছিল যেখানে আমি অ্যাপ্লাই করছিলাম। তো আমাদের ইউনিভার্সিটি একটা স্যার আছে, উনি হচ্ছে সুইডেন থেকে মাস্টার্স করছে, উনি এবার রিসেন্টলি ডিন হয়েছিল আমাদের ইঞ্জিনিয়ারিং এর। তো তখন আমি এই ছবিটা এভাবে লিখছিলাম যে আমি পড়াশোনা করছি, আমি পড়াশোনা করে গ্রো করছি, গ্রো করে এখানকার ডিন হয়েছি, ও অ্যাপ্লাই করতেছে, ও ওখানে যাইতে চায়, ছেলেটা খুব ভালো, ওর সাথে ওনার সাথে ডিরেক্ট আমার সেরকম কোনো কন্ট্রিবিউশন ছিল না। উনি উনি যখন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল তখন আমি বিভিন্ন হ্যাকাথন ট্যাকাথন দিচ্ছি, প্রাইজ পাইছি। সো ওইটাই লিখছি যে আমি ডিরেক্ট ওর সাথে কোনো কোর্স পাইনি, কিন্তু ও আমাদের ডিপার্টমেন্টে এই জায়গাতে এই প্রোগ্রামে এই কাজ করছে। সো আমি মনে করি যে ও খুব ভালো একটা অ্যাসেট হবে এবং আমার ওই ইউনিভার্সিটিতে চান্স হয়। সো এই যে একটা মানে একটা পলিটিক্যাল একটা চিন্তার মতো করে এই যে এসবিটা লেখা, এইরকম ডিপ্লোম্যাটিক চিন্তা করে আর কি যদি অ্যাপ্লাই করা যায়। অনেক ক্ষেত্রে আমাদের অ্যাক্সেস থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা ট্রাই করব যেন হচ্ছে মানে মোটামুটি যতটা ভালো মতো আর কি ভালো মানুষকে দিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করানো যায়। অ্যাট দ্য সেম টাইম আবার মানে হচ্ছে যে তাদের তো ফ্লেক্সিবিলিটি থাকা লাগবে। আমি দিলাম সে ফালায় রেখে দিল, এরকম অনেক মানুষ আছে, অনেকে এসওপি দিতে চায় না। সো এ ধরনের বা 10টা দিল, অনেক রাগ করলো, বিরক্ত হলো, সো ওইরকম মানুষের কাছে তো আবার পাঠানো যাবে না, এটা একটা চিন্তার বিষয়। ওটা অনুযায়ী আগে থেকে প্ল্যান করে নিতে হবে। এসওপিটা আমরা ওইভাবে আগে থেকে লিখবো, লিখে হচ্ছে তার কাছে নিয়ে যাবো, নিজে ফাইনাল করে দেখাবো, তারপরে তার যে লেটার হেড আছে সেই লেটার হেডে প্রিন্ট করাবো, জেনারিক ভাবে করবো, যাতে হচ্ছে ওখানে প্রত্যেক ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে না লেখা লাগে। তারপরে স্ক্যান করে নিজের কাছে একটা স্ক্যান কপি রাখবো, তার কাছে একটা স্ক্যান কপি রাখবো, যখন লাগবে তাকে দরকার হলে মেইল দিব, কল দিব, ফোন দিব, বা তার কাছে যাবো যে মানে স্যার মেইলের লিঙ্ক আসছে একটু আপলোড দিয়ে ফেলেন। বাংলাদেশি স্ট্র্যাটেজি যেরকম হয় আর কি। সো এই মোটামুটি এসওপি স্ট্র্যাটেজি তেমন কঠিন না। এসওপি বলছি, সরি, এলওআর। তাহলে সিভি গেল, রিসার্চ স্টেটমেন্ট গেল, এসওপি গেল, এলওআর গেল, সার্টিফিকেট এভালুয়েশন গেল। অনেক ক্ষেত্রে সার্টিফিকেট পাঠাইতে হয় চান্স পাওয়ার পরে। আইএলটিএস এর সার্টিফিকেট অনেক ক্ষেত্রে সেন্ড করতে হয়, রিকোয়ারমেন্ট থাকে যে ইউনিভার্সিটিতে পাঠাইতেই হবে, কিছু কিছু জায়গায় জাস্ট পোর্টালে আপলোড করলে হয়, পরে জমা দিলে হয়। সেম সার্টিফিকেটের ক্ষেত্রে যে ভার্সিটি থেকে সার্টিফিকেট সিল মেরে পাঠাইতে হয়। অনেক ক্ষেত্রে হচ্ছে মানে ইয়া জাস্ট এমনি পোর্টালে আপলোড করলে হয়, এভালুয়েশন দরকার হয় না। আর কি দরকার লাগে? মোটামুটি এটাই। অ্যাডিশনাল যদি আর কোনো অ্যাচিভমেন্ট টাইপের কিছু থাকে, সার্টিফিকেট টাইপের কিছু থাকে, কোথাও অ্যাড করার একটা অপশন থাকে। মোটামুটি এই আর কি। কারো যদি সিভি এসওপি এসব ভালো হয় তাহলে সে খুব ভালো মতো কাজ করতে পারে। প্রফেসর মেইলিং এর ক্ষেত্রে আমরা যখন প্রফেসরকে মেইল করব তখন আমরা
আমাদের সিভিটা কিছু কিছু প্রফেসরের ক্ষেত্রে মানে প্রফেসর বলেই দেয় যে এটা 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 পাঠাতে হবে, কিছু কিছু প্রফেসর গুগল ফর্ম দিয়ে দেয়। সো ওই ফর্মে উনি যেভাবে চায় সেভাবে লিখতে হবে। প্রত্যেকটা প্রফেসর ওয়েবসাইটে ঢুকে দেখতে হবে উনি কি ধরনের অ্যাপ্রোচ পছন্দ করে, উনি মেইল মেইল পছন্দ করে কিনা, না কোন সাথে এই ধরনের অ্যাপ্রোচ করতে হবে কিনা। মানে অনেক ক্ষেত্রে অনেকে বলে দেয় যে আমার সাথে এইরকম করে মেইল করতে হবে, মেইলের সাবজেক্ট এরকম হবে, ওইভাবে কিন্তু পাঠাতে হবে, নাহলে কিন্তু হবে দেখা যায় যে ওই মানে মেইলটা ওনার ইনবক্সে যা পড়ে থাকে বাট ওনার আলাদা ফোল্ডার করা থাকে, সো উনি আর কি ওটা দেখতে পায় না। সো এটা গেল প্রফেসর ইমেইলিং এর অ্যাপ্রোচ। এরপরে হচ্ছে প্রফেসর ইমেইলের যখন আমরা মেইল করবো সাথে আমরা আমাদের সিভি পাঠাবো, হয়তো কিছু স্যাম্পল অফ আমাদের রিসার্চ পাঠাবো যে এই এই পেপার করছি, ওগুলো আমরা পাঠিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে মানে আবার ওয়ে টু মাচ জাঙ্ক টাইপের বড় ফাইল পাঠাবো না, ওটাকে সুন্দর করে গুগল ড্রাইভে দিয়ে লিঙ্ক আকারে পাঠাবো অ্যাটাচমেন্টে, যাতে হচ্ছে মেইলটা যদি আটকায় যায় তাহলে কিন্তু আবার সমস্যা। সো এইসব এসব মাথায় রাখবো। আহ সিভির সাথে অনেক ক্ষেত্রে অনেকে ট্রান্সক্রিপ্ট অ্যাটাচ করে পাঠায়। তো মোটামুটি এই আর কি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে প্রফেসররা চায় ভাইয়া যে তোমার হ্যালো। ভাইয়া ভাইয়া আমরা চ্যাটে এই রিলেটেড একটা কোশ্চেন পেয়েছি যে একজন বলছে ভাইয়া একটা কোশ্চেন ছিল, যদি কেউ মোর দ্যান এক দুই জায়গায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে সেটা কিভাবে অ্যাড করা যায়, তো এই বিষয়ে যদি আচ্ছা কিছু বলতেন। আচ্ছা, মোর দ্যান এখানে আমরা যেটা সিভিতে যখন আমরা লিখবো তখন আমরা ওই মানে টাইম লাইন ইউজ করে লিখতে পারি, যে হচ্ছে আমি প্রথমে এত সাল থেকে এত সাল এখানে কাজ করছি, এত সাল থেকে এত সাল এখানে কাজ করছি। তো টাইম লাইন মেনটেন করে লেখা যেতে পারে। আর একটা হচ্ছে প্রায়োরিটি মেনটেন করে লেখা, যে এই রিসার্চটার প্রায়োরিটি এরকম, এই রিসার্চটার প্রায়োরিটি এরকম। সো ওই তো রিসার্চ এক্সপিরিয়েন্স আমি আমার সিভি টেমপ্লেটটা দিয়ে দেবো, সমস্যা নেই। রিসার্চ এক্সপিরিয়েন্সের ভিতরে ওভাবে লেখা যায় আর কি। বা হচ্ছে ইউএস এর যে কোনো প্রফেসরের সিভি দেখলেও হবে, তাদের সিভি তো এরকমই আছে। প্রথমে আর কি ওরা ওদের রিসার্চ ইন্টারেস্ট লেখে, তারপরে হচ্ছে ওদের পাবলিকেশন লেখে, কনফারেন্স জার্নাল কটা গেছে লেখে, কনফারেন্স কটা গেছে লেখে, তারপর লেখে হচ্ছে যে আহ ওর এক্সপিরিয়েন্সেস কি কি, কোথায় কোথায় টিচিং এক্সপিরিয়েন্সে কাজ করছে, রিসার্চ এক্সপিরিয়েন্স কি কাজ করছে, কোথায় ইন্টার্নশিপ করছে সেটা লেখে, তারপরে লেখে হচ্ছে কয়টা স্টুডেন্টকে গাইড করছে সেটা লেখে, কয়টা টেড টক দিছে সেটা লেখে। হ্যাঁ, সো কয়টা পেটেন্ট আছে সেটা লেখে। সো এইভাবে আর কি ওদের সিভিটা এরকম ওয়ে টু মাচ একাডেমিক। আমাদের তো আসলে ওয়ে টু মাচ একাডেমিক হয় না, যদি করা যায় খুবই ভালো। সো ওইটা দেখে ওইরকম করে আর কি হচ্ছে লেখা, ওইটা ওটা দেখলেই মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। এবং মানে আমি যে প্রফেসরের কাছে পাঠাচ্ছি, যে সাবজেক্টের মানুষ যে তার কাছে পাঠাচ্ছি, তার তার মানে মানে নিয়ম কানুন মেনে যদি আমি হচ্ছে পাঠাতে পারি, তাহলে আসলে তার কাছে তার সাথে কমিউনিকেশনটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। সো মোটামুটি এটাই অ্যাপ্লাই করার জন্য আজকের সেশনের টার্গেট যেগুলো ছিল। আমি এখন আজকে হচ্ছে মানে কিউএনএ সেশনে চলে যাব। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমার মনে হয় অনেকের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো বললে আমি তখন উত্তর দিতে পারবো আর কি একে একে। ভাইয়া আমাদের চ্যাটে আরেকটা কোশ্চেন আসছে, সাপোজ মানে ওই আপুটাই কোশ্চেন করছে, সাপোজ দুইটা একই টাইমে করেছি, লাইক একটা বাইরের অর্গানাইজেশনের আর একটা ডেপ্ট, দেন সেখানে কি অ্যালাউ করবে কিনা। বাইরেটা বাইরে সবগুলো কেন দিব না, কেন অবশ্যই দিব। মানে আমার সিভিকে যতটা বললাম তো, মানে আমেরিকা একটা শো অফ করার দেশ, আমি নিজেকে যতটা লুক্রেটিভ ভাবে শো অফ করতে পারবো তত ভালো। সো জিনিসটা হচ্ছে যে এটা আমার উপর যে আমি কিভাবে হচ্ছে যে আহ, মানে শো অফ করতেছি। সো আমি আমি হলে আগে বিদেশিটা রাখতাম, তারপরে দেশিটা রাখতাম, সমস্যা নেই। এবং মানে প্রজেক্টের উপরে হয়তো মানে ওটা তো আমরা সবাই বুঝতে পারি। সো আমার ওখানে মনে রিসার্চ এক্সপিরিয়েন্স তিনটা ছিল, আমার খুব বেশি রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল না। আমি তো আসলে কর্পোরেটের মানুষ, এন্টারপ্রেনারশিপের মানুষ, তো আমাকে জোর করে আমার সিভি বানাতে হয়েছে, জোর করে করে লিখতে হয়েছে। সো তার থেকে যারা আজকাল অ্যাপ্লাই করে তাদের সিভি অনেক ভালো থাকে, 4-5টা পেপার আগে থেকে থাকে। আমি যখন অ্যাপ্লাই করছি আমার কোনো পেপারই ছিল না, তার চান্স পাইছি। তো আমার হচ্ছে জাস্ট মাস্টার্স এর থিসিস, পিএইচডি মানে আন্ডারগ্রেডের থিসিস আর দুই একটা প্রফেসরের সাথে কাজ করছে, ওগুলো সাবমিট হয়েছিল, বিকজ বাংলাদেশের প্রফেসরদের কাজ সাবমিট হতে সময় লাগে। সো তারপরে হয়তো ইটস অল অ্যাবাউট সেলিং, হাউ টু সেল ইয়োরসেলফ, এরকম টাইপের। সো তারপরে প্রশ্ন। ভাইয়া সেই আপুটি আবার প্রশ্ন করেছেন যে তাহলে টাইমলাইন আলাদা করব কিভাবে, মানে সেম টাইমে কি দেওয়া যাবে কিনা। সমস্যা নেই, সমস্যা নেই। এসব 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 কোনো বিষয় না, এটা এটা কোনো বিষয় না, এটা দিলেই হলো। ভাইয়া তন্ময় ভাইয়া জিজ্ঞেস করেছেন যে আপনার ভাইবা এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, গুড কোশ্চেন। ভাইবা এক্সপিরিয়েন্সের আগে কোন একটা প্রফেসর ভাইভাতে ডাকলো, ভাইভাতে ডাকার সময় আমি আসলে কি করব, মানে হচ্ছে যে মানে ভাইভাতে যাওয়ার আগে ইউজুয়ালি ভাইবার একটা স্ট্রাকচার থাকে। প্রথমে প্রফেসর বলবে, বা হয়তো প্রথমে প্রফেসর করবে, তারপরে প্রফেসর বলবে, তারপরে হচ্ছে বলবে তোমার কোনো প্রশ্ন আছে কিনা। সো ইউজুয়ালি 3 পার্টে ভাগ করা যায়। সো একটা পার্ট হচ্ছে
আগে বলুক পরে বলুক, প্রফেসর একটা সময় কথা বলে যে আমি অমুক, আমাদের ল্যাবে এরকম, আমাদের ল্যাবে এত পোলাপান আছে, আমরা এটা নিয়ে কাজ করি। ও বলতে থাকে, ও যখন বলবে তখন আমাদের কোনো কথা বলা যাবে না, ওদের চুপচাপ শুনতে হবে, সবকিছু ভালো মতো শুনতে হবে, এটা হচ্ছে এক। দুই হচ্ছে প্রফেসর মানে বলতে দিবে বলতে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে যে তুমি কেন, খুব বেসিক প্রিডিফাইন্ড প্রশ্ন থাকে যে তুমি কেন পিএইচডি করতে চাও, তুমি কেন আমার এখানে অ্যাপ্লাই করছো, তুমি কেন আমার ল্যাবে পিএইচডি করতে চাও। তারপরে হচ্ছে যে তুমি নিজেকে পিএইচডির পরে কোন জায়গায় দেখতে চাও, তুমি কি কি বিষয় নিয়ে কাজ করছো, তুমি আমার সাথে কিভাবে অ্যালাইন হও, তারপরে তুমি কি নিয়ে কাজ করতে চাও, তোমার পিএইচডি তে আমার ল্যাবে কাজ করার সময় তোমার নিজস্ব কোনো আইডিয়া আছে কিনা যেটা তুমি কাজ করতে পারো। এগুলা হলো জেনারিক কোশ্চেন। তারপরে প্রফেসর, কিছু কিছু প্রফেসর থাকে পিকি, ওরা হচ্ছে খুব স্পেসিফিক প্রশ্ন ধরে যে তুমি এখানে এটা নিয়ে কাজ করছো, একটু বুঝাই বলো, তুমি তুমি তোমার পেপার প্রেজেন্টেশন করে দেখাও যে পেপারে কি কোথায় কোথায় তোমার কন্ট্রিবিউশন কি কি ছিল, এরকম টাইপের। তারপরে হচ্ছে পড়া ধরতে পারে যে তুমি এটা কি ইমপ্লিমেন্ট করছো, কিভাবে করছো, এটা এটা বুঝো কিনা, আমাকে বুঝাই দাও, এরকম টাইপের। এটা গেল একটা। আর একটা হচ্ছে যে ইউজুয়ালি আমাদের যেটা করা উচিত যে কোনো ইন্টারভিউর আগে, এই যে আমি অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করতে করতে এট দ্য সেম টাইম একদিন আমরা বসে একটা বিশাল বড় একটা স্লাইড বানাবো। ওভারঅল আমি কে, আমি কোথায় পড়াশোনা করছি, আমার কাজ কি কি হয়েছে, প্রত্যেকটা কাজের উপরে 4 থেকে 5টা করে পেজ দিয়ে যে এই এই কাজ করছে, এই কাজে এরকম আউটপুট, এই রিসার্চ মেথোডলজি ছিল, এরকম রেজাল্ট আসছে, বানায় ফেলবো। সো প্রফেসর যদি কোনো প্রশ্ন করে, আমি মুখে উত্তর দেওয়া অনেক সময় ভালো হয় না, বা অনেক সময় বোঝানো যায় না। যেমন আজকের প্রেজেন্টেশনে যেমন একটা স্লাইড বানায় আনতাম, হয়তো আরেকটু বেটার হইতো, বাট আমি আসলে টাইম পাইনি। সো স্ক্রিন শেয়ার করে তখন আমি বলবো যে আমার একটা স্লাইড আছে, আমি কি একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবো, দেখাও। তখন হচ্ছে স্ক্রিন শেয়ার করে তখন দেখানো যে আমি এখানে এইভাবে কাজ করছি, তখন কিন্তু দেখানোটা অনেক সহজ হয়ে যায়। অনেক ক্ষেত্রে প্রফেসরই বলে যে তুমি কি কোনো প্রেজেন্টেশন বানায় আনছো কিনা, অনেকে বলেই দেয় যে একটা প্রেজেন্টেশন বানায় নিয়ে আসবা। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই ইন্টারভিউর পরে চাইনিজ প্রফেসররা ইউজুয়ালি হোমওয়ার্ক দেয়। মানে হোমওয়ার্ক বলতে যে হচ্ছে যে আহ, তোমাকে একটা কাজ দিলাম, এই কাজটা করে আমাকে দেখাও, যদি তুমি কাজটা করে দিতে পারো তাহলে তোমাকে নিয়ে নেবো। এটা খুব ভালো বিষয় এবং খুব খারাপ বিষয়। মানে অনেকে প্যারা খায় সবাই, প্রফেসর কেমন খাটানো শুরু করে দিয়েছে এখন থেকে। ভালো বিষয় এই এই প্রেক্ষিতে আমার কাছে এখন মনে হয় এটা ভালো বিষয়, বিকজ ও যে কাজটা দিচ্ছে, ওই কাজটা দিলে তুমিও বুঝতে পারবে যে প্রফেসরটা কিরকম, প্রফেসর কি ধরনের কাজ দেয়, প্রফেসরের কাজের কোয়ালিটি কিরকম, কতটুকু টাইমে কি ধরনের এক্সপেকটেশন রাখতেছে, কাজটা করতে করতে তুমি আসলে কাজটা এনজয় করতেছো কিনা, কাজটা করতে পারতেছো কিনা। তাহলে তুমিও সিলেক্ট করতে পারবে যে না, যাবো বা যাবো না। 2 নম্বর হচ্ছে যে ধরো কাজটা তুমি করে দিলা, তারপরে তার রেসপন্স দেখতে পারলে, সো ওভারঅল তুমি কিন্তু একটা টেস্ট কেস পাই যেতেছো যে কাজ করার স্টাইল কিরকম, কে কেমন ভাবে কাজ করে। তো এবং মানে যদি তুমি লিটারালি ট্যালেন্টেড হও বা লিটারালি তুমি যদি সলিড হও, আমার মনে হয় তোমাকে কাজ দিলে তুমি খুব একটা প্যারা খাবে না, মানে মজাই লাগবে, আচ্ছা ঠিক আছে করে দিই। এবং ওভারঅল এই প্রফেসরদের সাথে ইন্টারভিউ দিলে, কাজ করতে থাকলে তুমি দেখবা যে তোমার মধ্যে গ্রোথ আসতেছে, তুমি দেখতে পাবা যে ওই লোকটা কিভাবে কাজ করে, ওর কাজের স্টাইল তুমি শিখতে পারবা, বা তুমি যদি কেস করা ট্রাই করবা মোটামুটি একটা আইডিয়া করতে পারবো। সেরকম তুমি 4-5টা প্রফেসর ইন্টারভিউ দিলে তোমার কিন্তু 4-5টা অ্যাঙ্গেলের মনে করো ডাটা চলে আসবে যে আচ্ছা এইভাবে রিসার্চ করা যায়। সো অ্যাজ এ রিসার্চার তোমার মধ্যে একটা গ্রোথ আসবে, বিকজ আমাদের তো রিসার্চ ডিজাইন কেউ শিখায় না। হ্যাঁ, সো মোটামুটি এই হলো ইন্টারভিউ এর সেকেন্ড স্টেপ, যেটা সেটা বললাম। আর থার্ড স্টেপটা লাস্টে হচ্ছে প্রফেসর তোমার কি কোনো প্রশ্ন আছে কিনা। এটাই হচ্ছে একটা মানে একটা খুব মজার একটা জায়গা। তো এখানে আর কি হচ্ছে লাস্টে প্রশ্ন করা যায় যে কি কি প্রশ্ন করব, আপনার ল্যাবে হচ্ছে আহ, অন্য কোনো স্টুডেন্ট আছে কিনা, আমরা কি কোলাবোরেটিভ ভাবে কাজ করব নাকি সিঙ্গেল ভাবে কাজ করব। আমরা বাংলাদেশে বলি না, কোনো প্রশ্ন আসলে নাই, কোনো কিছু নাই, আমরা বিং নাইস। কিন্তু আসলে তা না, আমি যদি প্রশ্ন করি তাহলে প্রফেসর বুঝবে যে তার সাথে ডেডিকেটেড, এবং কিছু প্রশ্ন করা উচিত। সো তারপরে হচ্ছে যে আমার আমার এসব প্রশ্ন করা উচিত যে আমার বেতন কত টাকা হইতে পারে, আমি কি 9 মাসের বেতন পাবো না 12 মাসের বেতন পাবো। তারপরে হচ্ছে আমাকে হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে কিনা, নাকি আপনি হেলথ ইন্স্যুরেন্স দিবেন, আমাকে সেমিস্টার ফি দিতে হবে কিনা, বা টিউশন, মানে টিউশন ফি হচ্ছে একটা পুরো খরচ, সেমিস্টার ফি হচ্ছে একটা আমাদের থাকে না যে উম, ছোটখাটো একটা 6 মাস পর পর 1,000 টাকা 2,000 টাকা দিতে হয় বাংলাদেশে, ওইরকম পাবলিক ইউনিভার্সিটিতে যেরকম। তো সেমিস্টার ফি দিতে হবে কিনা, অনেক ক্ষেত্রে স্টুডেন্টদেরকে সেমিস্টার ফি কিন্তু দিতে হয় নিজের পকেট থেকে। তো এটা কিন্তু আগে থেকে জানাটা জরুরি। অনেক ক্ষেত্রে প্রফেসররা জানে না, তারপরেও জিজ্ঞাসা করা জরুরি, বিকজ এটা তোমার অ্যাওয়ারনেস এর মধ্যে পড়ে। তারপরে হচ্ছে যে এই টাইপের আর কিছু প্রশ্ন করা যায়। লাস্টে একটা প্রশ্ন করা খুবই উচিত, সেটা হচ্ছে আমাকে কেমন লাগলো, বা লিটারালি মানে মোর লাইক এ ডেটিং, যে আমাকে কেমন লাগলো। এটাতে যেটা হয় উনি কিন্তু বলতে বাধ্য যে ঠিক আছে, আই এম কোয়াইট পজিটিভ অ্যাবাউট ইউ। সো যদি পজিটিভ বলে তার মানে বুঝলে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি নিবো, এরকম টাইপের। যদি বলে না তোমার এই জিনিসটা ভালো লাগে নাই, সো ওটা নিজের গ্রোথের জন্য কাজ করে, এবং এটা একটা খুব ভালো একটা ইনসাইটের মতো কাজ করে। সো এই গেল মোটামুটি ওভারঅল মানে ইন্টারভিউ প্রসেস। ইন্টারভিউর পরে ইউজুয়ালি মানে প্রফেসর পছন্দ হলে প্রফেসররা ইয়া করে। এবং আরেকটা কথা বলা যেতে পারে যে আহ, আচ্ছা, আমি তো দেশেই আছি, আপনি আমাকে রিমোটলি কাজকর্ম দিতে পারেন, আমি আপনার সাথে কাজ করতে খুবই ইন্টারেস্টেড। সো হয়তো ওর কাছে এখন ফান্ড নাই,
বাট ও যখন দেখতে ছেলেটা ডেডিকেটেড, ও হয়তো যে একটা কাজ দেয়, সো পরের বছর হয়তো নিয়ে যেতেও পারে, 6 মাস পরে নিয়ে যেতেও পারে। সো এটা একটা ভালো অ্যাপ্রোচ হতে পারে। আমাদের দেশের মানুষজন তো মানে ফ্রিতে কেন খাটবো এরকম টাইপের একটা মাইন্ডসেটের মধ্যে থাকে, বাট আমার মনে হয় ওভাবে নিজেকে যদি শোকেস করা যায়, এটা একটা বেশ ভালো একটা স্ট্র্যাটেজি হতে পারে। অনেক কোশ্চেন আসছে ভাইয়া, আশা করব যে সকলের উত্তর দিতে পারবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে। এরপরে পারভেজ ভাইয়া বলেছেন যে হাউ ক্যান আই ডিটারমাইন হুইচ ইউনিভার্সিটি অ্যান্ড ইটস কালচার আর সুইটেবল ফর মি। তো এই বিষয়ে যদি কিছু বলতেন। আর আরেকজন বলেছে যে প্রফেসর থেকে এলওআর লাগে, সেটা কিভাবে কিভাবে করবে। আচ্ছা, প্রফেসর থেকে এলআর বলতে মানে বাংলাদেশের প্রফেসর থেকে? মানে তার প্রশ্নটা এমন যে ভাইয়া অ্যাটলিস্ট কয়জন প্রফেসর থেকে এলওআর লাগবে, মানে কয়জন থেকে নিবেন এটা জানতে ও চেয়েছি। আচ্ছা 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 আচ্ছা, এটা কিছু কিছু ইউনিভার্সিটি বলেই দেয় যে প্রফেসরই লাগবে বা ওরকম ইউনিভার্সিটি যাই লাগবে, সেক্ষেত্রে নিজের ইউনিভার্সিটির যাদের সাথে কাজ করা হয়েছে। ও একটা কথা বলতে ভুলে গেছি, নিজের যে রিসার্চ সুপারভাইজার থাকে তার এলওআর অনেক ম্যাটার করে। সো তার এলওআর যেন থাকা উচিত, এজন্য নিজের সুপারভাইজারের সাথে ভালো খাতির রাখা দরকার। এবং নিজের সুপারভাইজার যদি মানে ভুলভাল এলওআর দিয়ে দেয়, তাহলে অনেক ক্ষেত্রে চান্স না আটকে যায়। সো মানে আমি লোকালি যে প্রফেসরের সাথে কাজ করছি বাংলাদেশে, সেই প্রফেসরের থেকে এলওআরটা যেন ভালো হয় এবং তার অনেক মানে মূল্য, তার তার এলওআর অনেক মূল্য। সো ইউজুয়ালি 3টা, কোন কোন ইউনিভার্সিটি 2টা, মোটামুটি ধরে রাখতে হবে 3টা। আর হচ্ছে কিছু কিছু জায়গাতে মানে বলা যে ঠিক আছে যে তুমি এর আগে কাজ করছো সব জায়গাতে। আমরা অনেক সময় ইন্টার্নশিপ করি, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করি, মানে প্রফেশনাল রিলেশনশিপ, প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যারা কাজ করে তাদের থেকে 1টা বা 2টা দেওয়া যায়। ওটা ভ্যারি করে। কিছু কিছু ইউনিভার্সিটি বলে যে আমরা চাই তুমি ডাইনামিক এলওআর দাও, কিছু কিছু ইউনিভার্সিটি বলে না তুমি প্রফেসর থেকে দাও। ওটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করতেছে মোটামুটি এটাই। এবং আমার মতে এটা স্ট্র্যাটেজি এমন হওয়া উচিত যে মোটামুটি 3 থেকে 5টা মানুষকে রেডি করে রাখা উচিত। বিকজ আমি 10টা বা 15টা জায়গায় যদি অ্যাপ্লাই করি, আমি যদি একজনকেই 10টার প্যারা দেই, তাহলে আসলে সমস্যা যে একটু ভেঙে ভেঙে দিলে আর কি জিনিসটা সুন্দর হয়। তো এটা গেল এলওআর এর জন্য। আর একটা প্রশ্ন ছিল যে হচ্ছে আহ একটা কি ছিল, How can I determine which university and its কালচার culture are কালচার আচ্ছা, suitable? Yes, sir. Yes. এটার জন্য রেডিটে সার্চ দেওয়া যেতে পারে। রেডিট খুব ভালো, যে প্রত্যেকটা ইউনিভার্সিটি রেডিট গ্রুপ আছে। আমরা বাংলাদেশে বসে থেকে আমেরিকার মধ্যে ঢুকে যেতে পারি রেডিটে গেলে। রেডিটে রেডিটে সার্চ দিয়ে দেখতে পারি ইউনিভার্সিটি পুরো আমেরিকায় অ্যাপ্লাই করার প্রসেস থেকে, বাড়ি ভাড়া নেওয়া থেকে শুরু করে শহর থেকে শুরু করে সব কালচার মোটামুটি রেডিট থেকে পাওয়া যায়। রেডিটে সার্চ দিয়ে দেখা, ইউনিভার্সিটি সম্পর্কে দেখা, মানুষজনের পোস্টার্স গুলো পড়া, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এরা বাংলাদেশি কোনো ভাই ব্রাদার বিদেশে আছে কিনা তাদের থেকে ফিডব্যাক নেওয়া। অনেক ক্ষেত্রে অনেকে খুব মানে শেয়ার করতে চায় না, অনেক খারাপ জায়গাতে হয়তো আছে, একটু একটু খারাপ আছে, একটু প্যারার উপর আছে, বাট শেয়ার করতে চায় না, বা আমাকে হয়তো জাজ করে ফেলতেছে যে মানে এই লোকটা ভালো না, বা এই কি ব্যাপার আমরা তো ভাবি লোকটা ভালো। সো ও অনেক সময় শেয়ার করতে চায় না বা নিজেকে ছোট করতে চায় না। সো তারপর আর কি মানে তাদের সাথে যোগাযোগ করে যতটুকু পারা যায় একটা আইডিয়া নেওয়া। মোটামুটি আমেরিকার সব ইউনিভার্সিটি একটা ওদের মধ্যে একটা কম্পিটিশন চলে, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রায় সেম, মানে ওভারঅল কিছু কিছু কালচারাল জায়গা থেকে, মানে বাংলাদেশের মতো না। কারণ হচ্ছে যে ওদের মানে বিল্ডিং থেকে শুরু করে সবকিছু প্রায় দেখতে দেখতে সেম কিছু কিছু জায়গায়, মোটামুটি অনেক ইউনিভার্সিটিতে। এবং মানে ওদের ওই জিনিসপাতি গুলো সেম, বিকজ ওদের মধ্যে কম্পিটিশন চলে। এবং একটা ইউনিভার্সিটি একটু খারাপ করে, তখন দেখা যায় যে আন্ডারগ্রেডের পোলাপান বা মাস্টার্সের পোলাপান যারা টাকা দিয়ে পড়ে, ও অন্য জায়গায় চলে যায়। ওর তো মানে ওর তো টাকা দিয়ে পড়তেছে, অনেক টাকা দিয়ে পড়তেছে, ওর তো স্যাক্রিফাইস করার কিছু নাই। তো ওই জন্য ইউনিভার্সিটির যে গভর্নিং বডি থাকে ওরা খুব কম্পিটিশনের মধ্যেই থাকে, খুব চাপের মধ্যেই থাকে, এবং ওরা ট্রাই করে সবার জন্য সেম এক্সপিরিয়েন্সটা পায়। সো এটা গেলে একটা। কালচার অনেকটা আমাদের উপরে ডিপেন্ড করতেছে যে আমরা আসলে কোন কালচারে থাকবো। পিএইচডি পড়াশোনা এটা তো জাস্ট মানে প্রফেশনাল লাইফ। আমার নিজের কালচার তো থাকা লাগবে যে আমি আসলে কি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট। আমাকে আড্ডা দিতে ভালো লাগে, আমি কি পুরান ঢাকায় বড় হয়েছি নাকি আমি অন্য জায়গায় বড় হয়েছি। সো আমার আমার আসলে চারিদিকে অনেক মানুষ থাকবে, তার মধ্যে আড্ডা দিতে ভালো লাগবে, আমি কি একটু ঘুরতে পছন্দ করি, আমি তাহলে ওইভাবে ওই প্রথমে আমি লোকেশন সিলেক্ট করবো, তারপরে আমি ইউনিভার্সিটি সিলেক্ট করবো। আমি এখন মানে এখনো সবাইকে আমি এভাবে সাজেস্ট করি যে ইউনিভার্সিটি দেখবা, তারপরে সার্চ দিবা যে বাংলাদেশি ফুড স্টোর নিয়ার মি, দিয়ে দেখবা যে হচ্ছে আশেপাশে স্টোর কি আছে, বাংলাদেশি ইন্ডিয়ান স্টোর কি আছে, স্টোরটার ভিতরে আসলে কি খাবার আছে। আমি প্রচুর ফুডি একজন পার্সন। সো আমার যখন মন খারাপ হয়, আমি যদি বাইরে যাই আরেকটা খাবার মানে টেস্টলেস একটা খাবার খাই, আমার মন ডাবল খারাপ হয়ে যায়। সো মানে এটা এটা খুব ইম্পর্টেন্ট। সো মোটামুটি এইভাবে একটা কালচার অ্যানালাইসিস করে দেখতে হবে। তুমি একজন রিসার্চার, তোমাকে সবকিছু একজন রিসার্চারের মতো করে চিন্তা করে করতে হবে, সবকিছু পার্ট অফ রিসার্চ। ভাইয়া ওই একই এলওআর কি আমরা একাধিক ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ পারবো, কিন্তু ওই যে বললাম তো যে হচ্ছে প্রত্যেকটা পোর্টালে ঢুকে ঢুকে ওনাকে বারবার আপলোড করতে হবে। সো আমরা জেনেরিক ভাবে বানাবো, আমি ইউনিভার্সিটির নাম লিখবো না এলওআর এর মধ্যে, কিন্তু হচ্ছে মানে এমন ভাবে লিখবো যেন ওই ইউনিভার্সিটির জন্য লেখা হয়েছে, দিয়ে আর কি হচ্ছে
একটা রেডি করে প্রফেসর জাস্ট আপলোড করবে ঢুকে ঢুকে আর কি। ওকে ভাই, একজন বলেছেন যে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে ডকুমেন্ট সত্যায়িত করতে হয়, এই না বিষয়টা না, এটা এটা আমেরিকাতে সব কিছু লাগে না, ওগুলো ওই কোরিয়া টোরিয়াতে লাগে, কোরিয়া ইটালি এসব লাগে, আমেরিকাতে লাগে না। ওকে ওকে ভাই, জিআরই পরীক্ষার মডিউল সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, জিআরই ইটসেলফ একটা আলাদা সেশনের মতো, এত শর্টে বলা খুব মুশকিল। জিআরির জন্য যদি বলি, এটা এক একজনের জন্য এক এক রকম স্ট্র্যাটেজি। কেউ 2 মাস পরে জিআরই দিবে, তার জন্য একরকম স্ট্র্যাটেজি। যে থার্ড ইয়ারে আছে তার জন্য একরকম স্ট্র্যাটেজি, যে ফোর্থ ইয়ার আছে তার জন্য একরকম স্ট্র্যাটেজি। জিআরির জন্য সবচেয়ে ভালো হয় যদি হচ্ছে 1-1.5 বছর আগে থেকে জিআরির বইটা এগুলো একটু নাড়াচাড়া করা যায়, খুব ভালো মতো প্রিপারেশন নেওয়া যায়, নিয়ে মানে মোটামুটি 1 বছর ধরে একটু জিআরি সিস্টেমের মধ্যে থেকে মানে বেসিস গুলো আবার একটু ঝালাই করে, যার বেসিক ভালো ওইসব ব্যাপারে সে জিআরির যে কোনো প্রশ্ন সলভ করতে পারবে। তারপরে জিআরির ইটিএস এর প্রশ্নগুলো সহজ বাংলায় যদি বলি, ইটিএস এর প্রশ্ন সলভ করতে হবে। ইটিএস এর প্রশ্ন সলভ করলে জিআরি চান্স পাওয়া যাবে ইনশাল্লাহ, মানে চান্স বলছে মানে জিআরিতে ভালো স্কোর পাওয়া যাবে ইনশাল্লাহ। দিয়ে আর কি প্রেডিক্ট করা এবং ওভারঅল অ্যানালাইজ করে করে যাওয়া। জিআরি নিয়ে আসলে কথা বলতে অনেক সময় লাগবে, মানে লিটারালি একটা সেশন বুঝতে লাগবে আর পেরেছি কি। ভাইয়া। জিআরই নিয়ে যখন আপনি কথা বলছিলেন তখন আমার একটা কোশ্চেন আসছিল যে জিআরইর জন্য প্রপার টাইম মানে কত কতটা মানে টাইম হাতে রেখে ওটা শুরু করলে ভালো হবে? আমার মতে থার্ড ইয়ারে থাকতে থাকতে জেরি দিয়ে দেওয়া বেটার, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের মধ্যে, বিকজ জেরি 5 বছরের টাইম লাইন এক্সপিরিয়েন্স থাকে এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে অতটা প্যারাও থাকে না। সো মানে ফোর্থ ইয়ারে অনেক প্যারা থাকে, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের মাঝামাঝি দিয়ে দিয়ে ফেলা যায়, তাহলে একটা প্রেশার একদম মাথা থেকে নেমে গেল। আইএলস বা হচ্ছে টোফেল এগুলো কিন্তু হচ্ছে মানে 2 বছরের টাইম লাইন থাকে, বাট জেরি 5 বছরের টাইম লাইন থাকে। এবং জিআরির পড়াশোনা টেকনিক্যাল, একদম ক্লাস 9-10 এর ম্যাথের জিনিসপাতি বা ভার্সিটি ফার্স্ট ইয়ারে, ইউনিভার্সিটি কি বলে, কলেজ ফার্স্ট ইয়ারে যে ধরনের ম্যাথ ছিল, বৃত্ত, ওইসব জিনিসপাতি গুলো থাকে। তো ওগুলো আসলে কেউ যদি টিউশন করে তার হয়তো মনে থাকে, আমি তো টিউশন করে না, আমি ওয়ে টু মাচ ইনটু কম্পিউটার সায়েন্স। সো আমি আমি প্রচুর প্যারা খাইছি, মানে ভুলে গেছি এরকম যে আমি হচ্ছে অনেক অনেক কিছু ভুলে গেছিলাম। সো এটা হলো আবার একটু ইয়া করা। জিআরই জিনিসটা কি হচ্ছে খুব কনসিস্টেন্ট ভাবে পড়তে হয়, মানে আমি আজকে বললাম, কালকে বললাম, পরশুদিন হচ্ছে আমি আমার বন্ধুর বিয়েতে চলে গেলাম, তারপরের দিন কিন্তু আবার ডে 1 থেকে পড়া শুরু করতে হবে। সো এই জন্য হচ্ছে যদি মানে জিআরই কে শুরু থেকে আর কি ইয়ার মধ্যে রেখে পড়াশোনা করা যায়, যে হচ্ছে যে মানে 1 বছর ধরে আমি জিআরই এর মধ্যেই আছি, পড়তেছি, তখন কি হয় যে জিনিসটা অনেকটা মনে থাকার মধ্যে হয়ে যায়। সো তখন মানে প্রিপারেশনটা খুব একটা প্যারাদায়ক হয় না। কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। হুম 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 আচ্ছা হুম। ভাই, একজন বলছে যে যদি বিভিন্ন প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা থাকে যেমন আইওটি নিয়ে, তাহলে এই প্রজেক্টগুলো কোথায় সংরক্ষণ করে রাখলে ভালো হবে? এগুলো সিভিতে অ্যাড করলে কতটা ভালো ফলাফল আনবে? আসলে আসলে পিএইচডির জন্য বা মানে রিসার্চের জন্য প্রজেক্ট অ্যাড করা যায়, বাট ট্রাই করতে হবে যেন ওটাকে একটা পেপারে কনভার্ট করা যায়, ওটা একটা রিসার্চ অ্যাঙ্গেল বের করার জন্য অ্যাটলিস্ট একটা কনফারেন্স পেপার বানানো যায়, এটা সবচেয়ে বেটার। মানে একটা একটা পেপার জিনিসটা আসলে সায়েন্টিফিক্যালি খুব রিকগনাইজড, আর রিসার্চের জন্য খুব ভালো মতো রিকগনাইজড। সো মানে ট্রাই করতে হবে যেভাবে আর কি হচ্ছে পেপার হিসেবে দেওয়া যায়। যদি না হয় একদম, সেক্ষেত্রে হয়তো প্রজেক্ট নামে লাস্টের দিকে একটা সেকশন মানে প্রজেক্ট হিসেবে অ্যাড করা। আর সিভিতে আমরা যখন সিভি অ্যাড করবো তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমার যে জিনিসটা অনেক ভালো, যেটা আমি শো করাতে চাই, সেটা আমি উপরের দিকে রাখবো। আমার যদি সিজিপিএ ভালো থাকে আমি আমার রেজাল্টের অংশটা উপরে রাখবো, আমার যদি ইসিএ ভালো থাকে আমি ইসিএটা একটু একটু উপরের দিকে রাখবো, একদম উপরে না, বিকজ রিসার্চার হিসেবে অ্যাপ্লাই করার জন্য রিসার্চ এক্সপিরিয়েন্স বেশি ম্যাটার করে। আমার যদি অন্যান্য অ্যাচিভমেন্ট বেশি থাকে, এক্সপিরিয়েন্স বেশি থাকে, একটু উপরের দিকে রাখবো, এরকম আর কি। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, আপনি আজকে যে এইগুলা বললেন এই ফুল প্রসেসে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি কোনোভাবে সাহায্য করতে পারে? আমি নিজে খুব এক্সট্রা কারিকুলার একজন অ্যাক্টিভিটিস একজন মানুষ, সাফায়েতের কোনো এক্সট্রা কারিকুলার ছিল না গতকালকে সেশনে। আমার এক্সট্রা কারিকুলারই অনেক বেশি, আমার রিসার্চ এক্সপিরিয়েন্স খুব কম ছিল। সো জিনিসটা হচ্ছে নিজেকে সামহাউ সেল করতে পারা। ইউজুয়ালি পিএইচডির জন্য বা রিসার্চের জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি খুব বেশি কাজে লাগে তা না, তবে লাগে লাগে না তাও না, মানে যদি প্রপারলি শো করানো যায় তাহলে আই থিংক মানে এটা বেশ ভালো একটা অ্যাঙ্গেল হবে। মানে এক্সট্রা কারিকুলার যা যা করছি করছি, কিন্তু রিসার্চ প্রোফাইলটা মানে সামহাট, মানে এক্সট্রা কারিকুলার নিয়ে একটা সহজ এক্সাম্পল হচ্ছে 1/0 মতো, যে যদি মানে 1 ভালো না থাকে পরে 1000 বাড়লেও কোনো লাভ নাই, কিন্তু মানে যদি 1 বা মানে রিসার্চ ওয়ার্ক যদি বেশ ভালো হয়, পরে যতগুলো করে শূন্য বাড়তেছে তত আমার ভ্যালু বাড়তেছে। So, এরকম টাইপের আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, একজন বলছে, ইজ ইট পসিবল টু গেট আ স্কলারশিপ ফর এমএসসি ইন ইউএসএ উইদাউট হ্যাভিং এনি রিসার্চ পেপার? সম্ভব, যদি হচ্ছে সেন্ট্রাল ফান্ড নিয়ে অ্যাপ্লাই করে, জিআরই স্কোর 320 এর উপরে থাকে। ওকে ওকে ভাইয়া, আইএলটিএস স্কোর অ্যাটলিস্ট কতর মধ্যে হওয়া উচিত? আইএলটিএস আসলে বেঞ্চমার্কের মতো, আইএলটিএস হচ্ছে মোটামুটি 7
7.5 থাকলে সেফ, মানে 7 থাকলে সেফ, সব ব্যান্ডে 7, হ্যাঁ যদি থাকে তাও সেফ, বা সব মিলে 7 থাকলে সেফ, স্পিকিং এ 7 থাকতে হবে বিকজ টি এর জন্য 7 একটা বেঞ্চমার্ক। এর উপরে যদি থাকে তাহলে ভালো। কিছু কিছু মোটামুটি সব জায়গাতে ওই 7, 7.5 এটাই থাকে, মানে আনলেস কেউ ইংলিশ লিটারেচারে মনে হয় পড়াশোনা করতে চাইলে ওদের মনে হয় 8 থাকা লাগে এরকম। ইউএস এর জন্য আমার দেখা কোথাও 6, 6.5 হয়, কিন্তু দেখতে হবে ইউনিভার্সিটি গুলো ভ্যারি করে। মোটামুটি 7 থাকলে, স্পিকিং এ 7 থাকতে হয় টিচিং টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করার জন্য। সো ওটা না হলে টিচিং অ্যাসিস্ট্যান্ট জব পাওয়া যায় না। তাহলে মানে কোথাও কোথাও লিখে দেয় যে নো লেস দেন 6.5, নো ব্যান্ড লেস দেন 6 এরকম লিখে দেয়। আর অন এভারেজ একটা থাকে যে অন এভারেজ থাকলেই হলো। সো ওটা এরকমই আর কি, ইউনিভার্সিটি ভ্যারি করে। ওকে ওকে। ভাইয়া একজন বলছে যে ফাইনাল আবেদনের আগে কিভাবে প্রফেসর ম্যানেজ করব, এক্ষেত্রে আবেদনটা কেমন হবে? মানে আগে প্রফেসর ম্যানেজ করবো, তারপরে মানে সেন্ট্রালি আবেদন করবো, কিন্তু প্রফেসরকে একটু আগে থেকে বলে রাখবো যে মানে আমি অ্যাপ্লাই করতেছি, আপনার নাম এসওপি তে অ্যাড করতে পারি কিনা, এরকম টাইপের। এটা বেশ ভালো একটা স্ট্র্যাটেজি। অনেকে যারা যেসব ইউনিভার্সিটিতে সেন্ট্রাল ফান্ডিং হয় সেসব ক্ষেত্রে অনেক প্রফেসর মেইলে রিপ্লাই দেয় না, অনেক ক্ষেত্রে প্রফেসররা মেইলে রিপ্লাই দেয়। সো যদি নিজের সাথে কানেক্ট করা যায়, কানেক্ট করে আগে থেকে মেইল দিয়ে বলা যায় যে আমি মানে এসওপি তে আপনার নামটা অ্যাড করে রাখবো, সো তাহলে জিনিসটা ভালো হয়। এজন্য তখন যখন সেন্ট্রাল ফান্ডিং এ দেখে তখন প্রফেসররাও থাকে, তখন আর কি বলে যাচ্ছে এই ছেলেটা তো আমাকে মেইল দিছিল, আমার মনে আছে, তো ঠিক আছে একে ট্রাই করে দেখি আর কি, নিয়ে যাওয়া যায় কিনা। সো এটা একটা ভালো স্ট্র্যাটেজি হইতে পারে। আচ্ছা, আমাদের একজন কোহোস্ট ছিলেন আব্দুল্লাহ মাহমুদ, তিনি কোশ্চেন করছেন যে জিআরই এর পাশাপাশি আর কি কি দিয়ে কম সিজিপি এর গ্যাপটা পূরণ করা যায়? রিসার্চ। আমি মনে হয় এরকম ওকে। একজনকে দেখছিলাম, বাংলাদেশি একটা ছেলে, ওর মনে হয় 37টা না 40টা পেপার, ও মনে হয় হচ্ছে বোস্টন না হার্ভার্ড কই যেন চলে গেছে থার্ড ইয়ার পাস করতে করতে, জাহাঙ্গীরনগরে। সো মানে যদি কেউ ফার্স্ট ইয়ার থেকে লিটারালি রিসার্চ করা শুরু করে, এবং করা উচিত, মানে আসলে রিসার্চ করতে এত কোনো কষ্ট নাই, হ্যাঁ। সো মানে জিনিসটা হচ্ছে যে আমাদেরকে প্রপারলি কেউ কখনো গাইড করে নাই, বাট গাইড করলে আর কি হচ্ছে যে জিনিসটা এরকম হতে পারতো। সো রিসার্চ খুব ভালো একটা জিনিস, মানে দরকার নাই, কিচ্ছু লাগবে না। ইভেন মনে হয় আন্ডারগ্রেডের সার্টিফিকেটও লাগবে না যদি প্রফেসর দেখে যে খুব ভালো রিসার্চ করে। ওকে মানে আমি ভাইয়া ভাইয়া আমার আপনি একটা বলার জন্য কোয়েশ্চেন বলতেছি। ছিল রিসার্চ নিয়ে। যেটা হচ্ছে আমি ফেস করছি রিসার্চে, আসলে আপনি ধৈর্য বা মোটিভেশনটা কি করে ধরে রাখতেন? কারণ ধরেন যাদের সিজিপিএ কম বা যারা একটু এক্সট্রা কারিকুলার দিকে বেশি ফোকাস থাকে, হয়তো পড়াশোনায় মনোযোগটা একটু কম থাকে, তো রিসার্চ তো আসলে খুবই ধৈর্যের একটা কাজ। তো আপনি আপনার ক্ষেত্রে কিভাবে এই ধৈর্যটা রাখছিলেন বা মোটিভেশনটা আচ্ছা, ধরে রাখছিলেন? আমি একটা এক্সাম্পল দিই যে আমি বাংলাদেশে, সবাই জানে কিনা জানি না, আমি হচ্ছে দেশে আসার শীতের ছুটিতে ক্রিসমাসের ছুটিতে দেশে আসছিলাম। তারপর হচ্ছে আমি ফুল প্যারালাইজ হয়ে গেছিলাম, মানে একদম বিছানায় পড়ে গেছিলাম, তারপর হুইল চেয়ারে চলাফেরা করছি। তো আমি এখন দেশে আছি, সুস্থ হয়ে ইনশাল্লাহ যাব, হয়তো নেক্সট জানুয়ারির দিকে হয়তো যাব, বা এই সেপ্টেম্বরে যাইতে পারি, আমি যাই না, যদি আমাকে ডাকতে আমি চলে যাবো, হয়তো কাগজপত্র কিছু ব্যাপার স্যাপার আছে। তো বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু এখন বসে নাই, আমি লাস্ট 6 মাসে প্রচুর পড়াশোনা করছি। বরঞ্চ মজা হয়েছে যে আমি মানে কোনো প্যারা নাই, এরকম টাইম কখনো পাওয়া যায়নি। সো প্রচুর আউটসাইড পড়াশোনা করছি, এআই নিয়ে আমি মেনলি কাজ করি, এআই প্রচুর জিনিসপত্র শিখছি। এবং হচ্ছে আমি এখনো কিন্তু কন্টিনিউয়াসলি অনেকগুলো পেপার ছাপাচ্ছি। আমার মানে নেক্সট হয়তো 5-6টা কনফারেন্স আছে নেক্সট 3-4 মাসে আইট্রিপলি। সো আমি হয়তো প্রত্যেকটাতে একটা দুটা করে পেপার দিব, বিভিন্ন জুনিয়রের সাথে কাজকর্ম করতেছি। তো আমার ভালো লাগে, মানে জিনিসটা হচ্ছে রিসার্চকে প্যাশনে কনভার্ট করতে হবে। মানে আমার নতুন একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি, নতুন একটা জিনিস আবিষ্কার করতেছি, বা নতুন একটা জিনিস এক্সপ্লেন করতেছি, অ্যাঙ্গেল করে দেখতেছি। রিসার্চ মানে কি? রিসার্চ মানে আমরা একটা নলেজ সিক করে বের করে আনি, যে নলেজটা পৃথিবীতে কখনো ছিল না। সেই জায়গাতে যে চিন্তা করতে পারতেছি। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা প্রজেক্টকে রিসার্চে কনভার্ট করি। আমাদের বাংলাদেশের রিসার্চের কালচার গুলো এরকম, ঠিক আছে, এই মডেল রান করাবো, ক্যাগেল থেকে কোড নেবো, ক্যাগেলের কোডই ক্যাগেলের থেকে কোনো মতে বেশি অ্যাকুরেসি দেখাবো, সত্য মিথ্যা মিলে কোনো মতে একটা পেপার বানাবো, বানায় আর কি ছাপাই দেবো। এইভাবে চিন্তা না করে চিন্তাটা করা উচিত, মানে রিসার্চ নিয়ে আরেকদিন একটা ফুল সেশন নেওয়া উচিত, বিকজ রিসার্চ খুব নোবেল একটা কাজ। এবং মানে আমি ওইভাবেই চিন্তা করতে চাই, বিকজ আমাদের এক প্রফেসর ছিল যে আর কি রিসার্চ মেথোডলজি কাজ করতো, একটু আগে যে মনে হয় দেখালাম, প্রফেসর কবির পাত্রা। উনি ইন্ডিয়ান একজন মানুষ, কিন্তু মানে ওনার ওনার সাথে আমি রোজ কফি খাইতে যেতাম, মানে ক্লাস শেষে আড্ডা দিতাম। ওখানে বাংলাদেশি তেমন নাই, তো মানে আড্ডা দেওয়ার মতো লোক নাই, so আমরা আড্ডা দিতাম। ওনার আইআইটি লাইফে কি ছিল, কেমন ছিল, উনি সুন্দর পিচাইয়ের সাথে ক্রিকেট খেলতো, গুগলের সিইও সুন্দর পিচাই। তো ওই হচ্ছে যে ওনার সাথে আমি আড্ডা দিতাম। তো আড্ডা দিতে ওভারঅল একাডেমিয়ার প্রেশার কিরকম, রিসার্চ কিরকম, রিসার্চের ওয়ার্ল্ড কিরকম হইতো, কোন রিসার্চার কার কিভাবে হইতো, ওরা যেভাবে বলতো যে আমার স্যার অমুক স্যার তমুকের স্যার অমুক স্যার ওভার নোবেল পাইছে, এরকম টাইপের। সো
ওই যে ভাইবটা, ওই ভাইবটা পাওয়া খুব জরুরি এবং ওইরকম ভাবে ফিল করাটা জরুরি। আর হচ্ছে যে মানে হচ্ছে যে এরকম অনেক মানুষ আছে যে একজন রিসার্চারকে কখনো কেউ দমায় রাখতে পারে না। একজন রিসার্চার, সে একজন রিসার্চার, সে কেন রিসার্চ করতেছে, সে কোনো কিছুর জন্য রিসার্চ করতেছে না, তার ভালো লাগে তাই রিসার্চ করে। সে পৃথিবীতে এই সায়েন্সের ওভারঅল বডিতে সে একটা নতুন কিছু একটা আনতেছে, মানুষজনের ইম্প্যাক্টের জন্য কাজ করতেছে, সেজন্য সে রিসার্চ করতেছে। সে কোনো সোশ্যাল রিকগনিশন, নোবেল প্রাইজ হিসেবের জন্য কাজ করে না। সে একা রিসার্চ ভালোবাসে বলে সে কাজ করে যেতেছে, এবং সে এই কাজটা করতেছে বলে হিউম্যানিটিতে উপকার হতেছে। সে হয়তো মানে নিজে অতটা জানে না বা নিজে হয়তো অতটা ফিল করে না, বাট সে করতেছে। সো এই কাজটা এত নোবেল, এই কাজটাকে যদি একটা মানুষ শুরু থেকে নোবেল ভাবে ফিল করে, তাহলে আসলে আমার মনে হয় কেউ ডিমোটিভেটেড হবে না। এবং অনেক মানুষ আছে, মানে ওই আমাদের রিসার্চ ক্লাসেও বলতো যে ধরো এরকম অনেক রিসার্চ আছে, এমন একটা জায়গায় পাঠাইছে কিচ্ছু না। আমি এক্সাম্পলটা দিই, প্রফেসরের নামটা ভুলে গেছি আমি। উনি হচ্ছে ওনাকে আমার একটা ল্যাবে পাঠায়, যে ল্যাবে ফার্নেস ছাড়া আর কিছু ছিল না। তো উনি বসে বসে প্রতিদিন যা যা ছিল সব পুরাইতো, বিভিন্ন ম্যাটেরিয়াল পুরাইতো। সো উনি 4 বছরে 4টা নতুন ন্যানো ম্যাটেরিয়াল নাকি ধরনের পলিমার নাকি জানি আবিষ্কার করে, 4টাই নেচারে পাবলিশ হয় তারপরে। সো রিসার্চারদের আসলে দমায় রাখা যায় না, মানে রিসার্চাররা তার নিজস্ব যেটুকু রিসোর্স আছে তার মধ্যে সে কাজ করে নিজেকে প্রুফ করতে পারে। সো আমার মনে হয় এইভাবে চিন্তা করলে কারো হতাশ হওয়ার মানে কোনো কারণ নেই। বাংলাদেশে আসলে রিসার্চের রিসোর্স কম, কিন্তু রিসার্চের ওয়ার্ল্ডটা অনেক বড়। তুমি যদি একজন রিসার্চার হও, তুমি যদি খুব ভালো রিসার্চে কাজ করো, তুমি হয়তো জার্নালে সাবমিট করতে পারতেছো না বিকজ তোমার টাকা নাই, তুমি কনফারেন্স সাবমিট করতেছো, বাট তুমি যদি একটা মানুষকে বলো যে মানে গুগল মাই নেম, ধরো তোমার নাম গুগল করে ও বুঝে ফেলবে তুমি কেমন রিসার্চার, এবং তোমাকে ওই লেভেলে রেসপেক্ট দিবে, যে তোমার কাজ বুঝতে পারবে যে তুমি কি কোন লেভেলে কাজ করছো। So তোমাকে সবসময় টার্গেট থাকবে যে আমি আমার রিসার্চার লাইফে কিভাবে গ্রোথ আনতে পারি নিজেকে। এখন তো এআই চলে আসছে, এআই কে পড়াশোনা করে অনেক গাইডেন্স পাওয়া যায়, এআই কে ইউজ করে পেপার টেপার পড়ে। সো এটা একটা সেলফ জার্নি আর কি। সো এই জার্নিটাতে নিজেকে নিজে মোটিভেটেড রাখতে হবে, এবং এইভাবে যদি কেউ বিশ্বাস করে তাহলে আসলে মানে আমার মনে হয় কেউ হতাশ হবে না। ভাইয়া, আপনি হচ্ছে কথা বলার একদম শুরুতেই আমি ইন্টারাপ্ট করতে চাইনি, এর জন্য কোশ্চেনটা রেখে দিয়েছি। আপনি কনফিডেন্স গেইন আর কমিউনিকেশন বিল্ড আপ নিয়ে কথা বলছেন, যে এটা খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। তো আমাদের আশেপাশে আমরা অনেক মানুষ দেখি যাদের কমিউনিকেশন অনেক গ্যাপ থাকে, আবার কনফিডেন্সটাও খুব একটা থাকে না। তো তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন, তারা কিভাবে এই ব্যাপারটাতে ডেভেলপ করতে পারে? আচ্ছা আচ্ছা, একটু বলি, আমার হচ্ছে একটা মিটিং আছে, সো ওরা আমাকে ডাকতেছে। সো আমি আর 3-4 মিনিটের মধ্যে বের হয়ে যাবো, ঠিক আছে? ওকে ওকে ভাই, আচ্ছা, আমরা একেবারে শেষ সমস্যা নেই। পর্যায়ে চলে আসছি। কালকের তো সেশন আছে, সো যাদের যাদের যা প্রশ্ন আছে সব যেন কালকে শেষ করার জন্য সেভ করে রাখে, কালকের জন্য উত্তর দিব। কনফিডেন্স জিনিসটা খুব কঠিন একটা জিনিস, এটা তো যে কোনো জবের জন্য মানে আসলে প্রযোজ্য, তাই না? সো কনফিডেন্সের জন্য আসলে নিজেকে জানতে হবে। অনেকের হয়তো ছোটবেলা থেকেই কনফিডেন্স থাকে না। সো নিজেকে নিজের স্কিলের জায়গায় জানতে হবে, নিজেকে নিজের কাছে নিজের ট্রু সেলফে থাকতে হবে। ট্রু সেলফে থেকে নিজেকে কন্টিনিউয়াস কাজ করে যেতে হবে, এবং মানুষ যখন নিজের কন্টিনিউয়াস এটা গ্রোথের মধ্যে থাকে, যখন নিজেকে সে বুঝে, তখন মানুষ নিজেকে নিজের প্রতি নিজে কনফিডেন্ট থাকে, তাই না? তো একটা মানুষ হয়তো স্কিলগত ভাবে কোনো কিছুই পায় না, একটা রিক্সাওয়ালা হয়তো স্কিলগত ভাবে তার কোনো স্কিলই নেই, বাট সে নিজের কাছে নিজে কনফিডেন্ট যে আমি একজন সৎ মানুষ। কনফিডেন্স, তাই না? সো আমার মতে নিজেকে প্রপারলি নিজের সম্পর্কে জানা, নিজের স্কিল গুলো সম্পর্কে জানা, এবং নিজের প্রতি নিজের সৎ থেকে যতটুকু জায়গায় কনফিডেন্টলি কাজ করা যায়, কন্ট্রিবিউশনের জায়গায় কাজ করা যায়। একাডেমিয়া জিনিসটা এখন খুব বেশি ইয়া হয়ে গেছে, মানে আহ, কি বলবো, চুরি চামারি টাইপের জিনিসপাতি বেশি হয়ে গেছে। অনেকেই হচ্ছে এরকম ভুগি ঝুঁকি দিয়ে অনেক দ্রুত রিসার্চার হয়ে যায়, অনেক কিছু করে ফেলে। কিন্তু আহ, একটা মানুষের এথিক্স, তো একটা রিসার্চার এথিক্স সবচেয়ে বড় বিষয়। সো রিসার্চ যে আমরা করবো, এরকম ছোটবেলায় আমরা দেখতাম না কিছু বদমাইশ বিজ্ঞানী থাকতো যে অনেক আনএথিক্যাল কাজকর্ম করে ফেলতো, দেখা যেত এলিয়ানদের নিয়ে আসছে, তোমার কেটে ফেলে দিতেছে, তখন সব মুভি হইতো। সো অনেকটা এরকম যে রিসার্চারদের এথিক্স খুব ভালো মতো মেনে খুব এথিক্যাল প্র্যাকটিস অ্যাপ্লাই করে কাজ করা উচিত। বিকজ দিন শেষে তো নিজেকে নিজের কাছে আয়নার সামনে দাঁড়াতে হবে, তাই নিজেকে জাজ করতে হবে, তাই না? সো এই আর কি। অসাধারণ একটা সেশনের মধ্যে দিয়ে গেলাম ভাইয়া, অনেক ধন্যবাদ। যেগুলা জানতাম বা জানতাম না, কিছুই জানতাম না, এরকম অনেক কোশ্চেনের অ্যান্সার আমরা আজকে পেয়েছি। তো একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের অনুষ্ঠানের সেশন চেয়ার হিসেবে আছেন মুবাশির আমিন ভাইয়া, অর্গানাইজিং সেক্রেটারি, ইসলামিক ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব। তো আমি ভাইয়াকে রিকোয়েস্ট করব তিনি যেন একটু সমাপনী বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করে দেন। মুবাশির ভাইয়া। আচ্ছা, আমার একটা মিটিং আছে, আমি তাহলে বের হয়ে যাই। কারণ হচ্ছে যে
আমার ওখানে যেতে হবে আর কি। আর হলো কারো কোনো প্রশ্ন থাকলে কালকে তো সেশন আছে, কালকে ইনশাল্লাহ ওকে দেখা ওকে হবে। ভাইয়া, ওকে, ওকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, আল্লাহ অনেক অনেক আচ্ছা ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ ওকে, মোবাশ্বেরের সম্ভবত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তো আমি এন্ডিংটা টানি। তো ওকে আজকের সেশনটা আসলে খুবই মানে ইন্টারেক্টিভ এবং খুবই, ভাই খুব এনার্জেটিক ছিলেন, এবং ভাই অলওয়েজই এনার্জেটিক। তো আশা করি আজকের সেশনটা সবাই খুবই এনজয় করেছেন, এবং ভাই চেষ্টা করেছেন আসলে যতটুকু সম্ভব আসলে আমাদের সাথে কমিউনিকেট করে এবং শো করার। তো আগামীকালকেও আমাদের একই টাইমে ভাইয়ের একটা সেশন আছে, এবং পরশুদিন আমাদের আমাদের ফাইনাল ডে। তো আপনারা যারা আমাদের আজকে অ্যাটেন্ড করেছেন, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সের ফর্মটা দিয়ে দিয়েছিলাম, যারা এখনো ফর্মটা ফিল আপ করেননি তারা ফিল আপ করে দিন। আর আমাদের হচ্ছে সেম লিঙ্কে আসলে আগামীকালকের মিটিংটা হবে, তো সবাই টাইমলি কাইন্ডলি জয়েন করিয়েন। তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি খুব ভালো একটি সেশন দেখতে পাবো। তো এই আর কি। তো সবার সাথে আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সেই শুরু থেকে প্রায় 60-65 জনের মতো একদম শেষ পর্যন্ত ছিলেন। তো আশা করি আমাদের শেষ দিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই সেশনের সমাপ্তি ঘোষণা করি।